Today we are going to discuss on writing module, in fact, and that would be the writing task 2, and it is going to be our 14th lecture. Okay. গতকাল যেটা আমরা আলোচনা করেছি টাস্ক 2 এর, আপনারা ইভেন দীপ্রকেও আমি বলেছিলাম রেকর্ডটা দেখতে, রেকর্ডেড ক্লাস গতকালই তার সাথে দেখা হয়েছে। দীপ্রকে ওয়েলকাম করেই শুরু করছি। সবার পক্ষ থেকে দীপ্রকে ওয়েলকাম করছি। আশা করি আপনি আমাদের সাথে আমাদের সঙ্গী হতে পারবেন, সেই জায়গাতে উঠতে পারবেন। এবং আমরাও এটা জানাতে চাই, একটু বলতে চাই যে আপনার যে স্বপ্ন সেটা আমরা সাথে থেকে সবাই মিলেই একসাথে পূরণ করার চেষ্টা করব। সবারই সেই রকমই স্বপ্ন, আমরা সবাই এখানে যারা আছি অ্যাটলিস্ট আমাদের স্বপ্নটা হচ্ছে আমরা 7 পেতে চাই। সেই স্বপ্নটা সৃষ্টিকর্তা আমাদের সহায়ক, আমাদেরকে সেই গাইডেন্স অনুসরণ করার এবং বোঝার সাহায্য করুক আমাদেরকে। সো লেটস স্টার্ট। যেটা বলেছিলাম গতকাল আলোচনা করেছি ওয়ান টাইপ অফ এসে, অপিনিয়ন যে এসেটা আমরা করেছিলাম। এখন আজকে আমরা আরেকবার দেখবো, এটা তো ফার্স্ট লেকচারে আপনারা ফার্স্ট যে আমাদের লেকচারটা আছে ইউটিউব চ্যানেলে যেটা আছে সেখানে আমরা পুরো আইএলটিএস এর ইন্ট্রোডাকশন টু আইএলটিএস ওখানে পুরোটা বিষয় ডিসক্রাইব করা আছে। আমরা এখন শুধু আমাদের স্বপ্নটাকে বারবার প্রজেক্ট করব যে ব্যান্ড 8 পাওয়ার জন্য আমাদের যে ব্রিটিশ কাউন্সিলের ইনস্ট্রাকশনগুলো আছে, গাইডলাইনগুলো আছে, সেগুলো কি, সেই 8 পাওয়ার দিকে আমাদের যেতে হলে কি কি করতে হবে, ডুজ অ্যান্ড ডোন্টস, এগুলো জানতে হবে। দেখেন 4টা ক্রাইটেরিয়ার উপরে আমাদের মার্কস দেওয়া হয়, 4টা ক্রাইটেরিয়া। তো আপনারা সেটা জানেন যে 4টা ক্রাইটেরিয়া কি কি। তো আমাদের টাস্ক রেসপন্সের উপরে, টাস্ক রেসপন্স কি সেই বিষয়টা আমরা কালকে আলোচনা করেছি। 5 ধরনের যে প্রশ্নগুলো, সেই 5 ধরনের প্রশ্নকে আমরা কিভাবে অ্যাড্রেস করব, সেটাকে মানে কোয়েশ্চেনকে আমি অ্যাড্রেস করতে পারলাম কিনা, কি প্রশ্ন করা হয়েছে সেটার অ্যান্সারটা আমি দিতে পারলাম কিনা। টাস্ক রেসপন্সের উপরে আপনার একটা ক্রাইটেরিয়া, এই জন্য 100%-এর মধ্যে আমি এখানে 20% লিখেছি। তার মানে 100%কে যদি আমরা 4টা ক্রাইটেরিয়াতে ভাগ করি, এক একটা ক্রাইটেরিয়াতে 25% মার্কস ক্যারি করে। সো এটা কোহেরেন্স অ্যান্ড কোহেশন, এটা আরেকটা ক্রাইটেরিয়া বুঝতে হবে, যেটা লিঙ্কিং ডিভাইসগুলো ইউজ করা। এই জন্য এটাতে জোর দেই যে আমরা যখন একটা প্যারাগ্রাফ থেকে আরেকটা প্যারাগ্রাফে আমরা যখন যাচ্ছি, বডি প্যারাগ্রাফে আমরা অনেক সময় ফ্ল্যাট লিখে ফেলি না, ফ্ল্যাট লিখা যাবে না এমন না। তো আপনার সেখানে সুযোগটা তো হারালেন, আপনি তো যে স্কোর করার যে মেন্টালিটি আপনাকে থাকতে হবে যে আমি এখানে সর্বোচ্চ কতটা বেনিফিট নিতে পারি। তো লিঙ্কিং ডিভাইসগুলো আমাদেরকে সেটা কি হাউএভার দিতে পারেন, সেটা মোর ওভার, ফার্স্টলি, যে কোনোটা, হ্যাঁ অনেকভাবে আছে, অনেকগুলো আপনাদের দেখিয়েছি, যে কোনোভাবেই আপনি ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট দিয়ে কালকে শুরু করে দেখিয়েছিলাম একটা। তো সেভাবে আমরা একটু একটু করে শিখবো, আপনারা সেগুলো নোট করে রাখবেন এবং শিখে রাখবেন। প্রত্যেকটা লেকচার থেকে আপনারা কিছু জিনিস লার্ন করার চেষ্টা করবেন, কারণ রিসোর্সগুলো ডেভেলপ করি আমরা অ্যানালিসিস করে, সেই রিসোর্সগুলো আপনাদেরকে সাজিয়ে তৈরি করা, গুছিয়ে দেওয়ার চেষ্টা করি, সেগুলো আপনাদের যেন কাজে আসে। অল্প সময়ে পুরো ক্লাসটা রেকর্ড দেখলে আপনার জন্য ইজি হয়ে যাবে। লেক্সিক্যাল রিসোর্সেস, এটা আরেকটা জিনিস যেটা আপনারা খুবই প্রচলিত, সবাই আপনারা জানেন যে একাডেমিক ভোকাবুলারিগুলো ইউজ করতে হয়। লেক্সিক্যাল রিসোর্সেস ব্যাপারটা হচ্ছে তাই, আপনি কি ধরনের ওয়ার্ড ডিকশন, সেই ব্যাপারগুলো ইউজ করছেন, এবং একটু আনকমন ভোক্যাবসগুলো অ্যাপ্রিসিয়েটেড হয়। আপনি কমন ভোক্যাবস ইউজ করতে পারবেন না এমন না। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, আমাদের যেন ভোক্যাবুলারি রিপিটেশন না হয়, সেজন্য আমাদের এটার গ্রুপ অফ ভোক্যাবসগুলো আমাদের, মানে একই শব্দের আরও যে ব্যবহার বা আরও প্রয়োগ, আরও যে অল্টারনেটিভ আছে, সেগুলো আমরা একটু জানার চেষ্টা করব। গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেসি বলতে যে বিষয়টা বোঝায় যে আপনার যে যত ধরনের স্ট্রাকচার, আমরা দেখেন ইনভার্সন শিখেছি, আমরা সাবজাংটিভ শিখেছি, আমরা টেন্সগুলো শিখেছি, প্রেজেন্ট পারফেক্ট থেকে ইনডেফিনিট, সিম্পল প্রেজেন্ট, আমাদের এই স্ট্রাকচারগুলো ইউজ করা, আবার প্যাসিভ স্ট্রাকচার ইউজ করা, আবার কমপ্লেক্স কম্পাউন্ড ইউজ করা, কমপ্লেক্স সেন্টেন্সে ইউজ করা, কন্ডিশনাল সেন্টেন্সে আসা, অনেক ধরনের। দেখেন আপনি যখন কোনো কিছু কারণ ব্যাখ্যা করছেন তখন কিন্তু আপনাকে কমপ্লেক্স সেন্টেন্স ন্যাচারালি চলে আসবে। তো যখন কারণ ব্যাখ্যা করছেন তখনও যদি আপনি কমপ্লেক্স সেন্টেন্স ব্যবহার না করেন, ওটা ন্যাচারাল ফেনোমেনা, অটোমেটিক্যালি আসবে। তো আলটিমেটলি ওখানে যদি আপনি সিম্পল সেন্টেন্সে ব্যবহার করতে চান, তার মানে হচ্ছে আপনার রেঞ্জ অফ গ্রামাটিক্যাল রেঞ্জ বা স্ট্রাকচারের রেঞ্জটা
আসলে খুব লিমিটেড। আপনি ওই লাক্সারিটা আপনার নাই যে আপনি র্যান্ডমলি ইউজ যেটা ন্যাচারালি আসার কথা সেটা আসছে না, তা ওখানে লিমিটেশনটা আপনি এক্সপোজ করে ফেলেন। তো এগুলো বুঝতে হবে। কখনো যখন আপনি কনক্লুশনে আসতেছেন তখন আপনার সেই কন্ডিশনালগুলো আসতে হবে, তাই না? তো আপনি যখন কখনো কোনো কন্ডিশন দিয়ে তখন সেখানে কন্ডিশনাল যেটা আসবে, একটা হচ্ছে মোডাল অক্সিলারি আসবে যদি আপনি কনক্লুশনে নিতে চান কিছু করতে হবে উচিত করা, এটা অবশ্যই পরিবর্তনের জন্য আমাদেরকে খেয়াল করতে হবে সেই বিষয়গুলো। এগুলো মোডালস দিয়ে মোডাল অক্সিলারি গুলো কুড শুড মাস্ট এইরকম ব্যাপারগুলো আসে যখন অপিনিয়নের ব্যাপারটা যায়, তখন আপনাকে স্টেটমেন্ট যায়। অপিনিয়নটা আমরা স্টেটমেন্টে দেই, তখন সেটা সিম্পল টেন্সে হবে, প্রেজেন্ট ইনডিফিনিট সিম্পল টেন্সে হবে। অপিনিয়নের ক্ষেত্রে স্টেটমেন্ট এগুলো সিম্পল টেন্সে আসে, তাহলে আপনার কনক্লুশনে আপনার স্টেটমেন্ট থাকবে। আপনার কনক্লুশনে আপনার অবশ্যই কোনো রকমের একটা অব্লিগেশনের জায়গাটা আপনি দেখানোর কথা বা আসতে পারে। প্রবলেম সলিউশনের যে এসে আসবে সেখানে তো আপনার অবশ্যই কোনো অব্লিগেশন ব্যাপারটা আসে, তাই না? কিভাবে সলিউশনটা আসতে পারে, তাহলে সেটার ক্ষেত্রে কি কি করা যেতে পারে সেই প্রস্তাবগুলো থাকবে, সেগুলো মোডালস ইউজ ন্যাচারালি চলে আসে। এবং এই যে অ্যাকুরেসি, অবশ্যই আপনাকে গ্রামাটিক্যালি কারেক্ট হতে হবে, এটা ছাড়া তো আপনার মানে পুরো বিষয়টাই ভেঙে পড়বে। আপনার যদি গ্রামাটিক্যাল অ্যাকুরেসি না থাকে তাহলে রেঞ্জটা তো কনসিডারেশনই আসতেছে না, এবং সেখানে তো আপনার আলটিমেটলি কোনো রকমের মিনিংই জেনারেট করছে না যদি অ্যাকুরেটলি আপনি গ্রামারে। এজন্য আপনাদেরকে এই স্ট্রাকচারগুলো এত হাজারবার লিখিয়েছি, মানে 2000-এর উপরে সেন্টেন্স আপনাদের লিখানো প্রক্রিয়ার মধ্যে নিয়েছি। যাই হোক, তো এই হচ্ছে আমাদের 4টা ক্রাইটেরিয়া। এই 4টা ক্রাইটেরিয়ার উপরে রাইটিংয়ে মার্কস দেয়া হয়, এই 4টা ক্রাইটেরিয়ার উপরেই রাইটিংয়ে মার্কস কাটা হয়। তাহলে এই বিষয়টা আমাকে মানে চেক লিস্টে রাখতে হবে যে আমার এটা ঠিক আছে কিনা। প্রত্যেকটা জিনিস আমি যদি ঠিকঠাক করে ফেলি তাহলে বিষয়গুলো আমার ফিক্স করতে সহজ হবে। সো ব্যান্ড 8-এর যে ডেসক্রিপ্টর, শুধু আমরা এটাই দেখবো, 6 দেখবো না, 7 দেখবো না। ব্যান্ড 8-এর টাস্ক রেসপন্সে আমাকে কি কি জিনিসটা এক্সপেক্ট করবে এক্সামিনার। ব্যান্ড 8-এর টাস্ক রেসপন্সটা আমাকে, যেমন ধরেন একটা হচ্ছে প্রম্পট। প্রম্পট মানে হচ্ছে কোয়েশ্চেনটা, যে নোশনটা আমাকে বলছে এই প্রম্পটটা ইজ অ্যাপ্রোপ্রিয়েটলি অ্যান্ড সাফিসিয়েন্টলি অ্যাড্রেস। যেমন ধরেন আপনাকে দুটো কোয়েশ্চেন করেছে, আপনি একটা কোয়েশ্চেন অ্যাড্রেস করেই আপনি কমপ্লিট করেছেন। আপনি অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ জানতে চেয়েছে, আপনি অ্যাডভান্টেজ এত বলেছেন, ডিসঅ্যাডভান্টেজ অল্প একটু বোঝাও যাচ্ছে না, ক্ল্যারিটি নাই, প্যারাগ্রাফটা ওয়েল ডেভেলপ না, সেখানে আপনার প্রম্পটটা অ্যাপ্রোপ্রিয়েটলি সাফিসিয়েন্টলি অ্যাড্রেস হয় নাই। এই এই জায়গায় আপনার এটা 8 ব্যান্ড স্কোরে থাকবে না যদি সেটা সাফিসিয়েন্ট না হয় এবং অ্যাপ্রোপ্রিয়েট না হয়। খেয়াল করেন, ওয়ার্ডগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। অ্যাপ্রোপ্রিয়েট হতে হবে এবং সাফিসিয়েন্ট হতে হবে, যথেষ্ট পরিমাণে আপনাকে সেখানে। কিভাবে সাফিসিয়েন্ট হবে? ওই যে আপনাদেরকে বলেছি, আপনি যে কোনো জিনিস একটা আইডিয়াকে যখনই আসবে তখন সেটা আপনি এখানে চলে যাবেন, পয়েন্ট থাকবে আপনার, কোন পয়েন্টে আলোচনা করছেন সেটাকে আপনি এক্সপ্লেইন করবেন, সেটাকে আপনি এক্সাম্পল দিবেন এবং সেটাকে আপনি লিঙ্ক করে দিবেন আপনার টপিকটাকে অ্যাড্রেস করে। এটা একটা কনক্লুডিং নোট আসবে, তখনই আপনার এটা অ্যাপ্রোপ্রিয়েট আপনি হয়ে গেল, সাফিসিয়েন্টলি অ্যাড্রেস করা হয়ে গেল, মানে ওটার ব্যাখ্যাও আছে, ওটার উদাহরণও আছে। তো এই যে আমাদের বিষয়গুলো আমরা ডেভেলপ করব যখনই পুরো প্যারাগ্রাফ, সেখানে আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করার চেষ্টা করব। A clear and well-developed position is presented in response to the question. A clear, আপনি যা বলতে চাচ্ছেন, হ্যাঁ, বলতে যেটা চাচ্ছেন, যেই পয়েন্ট, যেই স্ট্যান্ডটা নিয়েছেন, সেটা আপনাকে ক্লিয়ারলি এবং ওটাকে ডেভেলপ করতে হবে, আর্গুমেন্টটা এস্টাবলিশ করতে হবে। আপনি হয়তো কোনো এটার ইয়েস আই ডু এগ্রি, পার্শিয়ালি এগ্রি বললে তাহলে আপনাকে ক্লিয়ার করতে হবে কোন সেক্টরে কতটুকু আপনি এগ্রি করছেন না, কতটুকু এগ্রি করছেন না। তো সেই বিষয়টা আপনার এখানে টাস্ক রেসপন্সে দেখেন কয়েকটা ক্রাইটেরিয়া, একটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েটলি হতে হবে, একটা সাফিসিয়েন্টলি হতে হবে, এবং সেটা অবশ্যই ক্লিয়ার হতে হবে এই বিষয়টা। হ্যাঁ, ক্লিয়ার অ্যান্ড ওয়েল ডেভেলপ এটার সাথে কানেক্টেড। ওকে, আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে আইডিয়াস আর রেলিভেন্ট, ওয়েল এক্সটেন্ডেড অ্যান্ড সাপোর্টেড, মানে এক্সাম্পলিফিকেশন। হ্যাঁ, থার্ড যে বিষয়টা, এক্সাম্পল দিতে হবে। তাহলে এটা যদি থাকে, আপনি আইডিয়াটা ব্যাখ্যা করেছেন এবং এই আইডিয়াটার ব্যাখ্যার পিছনে আপনি একটা এক্সাম্পল দিয়েছেন, তাহলে কিন্তু আপনি এই স্ট্যান্ডার্ডে লেখাটা টাস্ক রেসপন্সে আপনার বিষয়টা আসলো। এবার দেখেন আপনার ব্রিদিং স্পেসটা দেখেন, এখানে ব্রিদিং স্পেসও আছে। দেয়ার মে বি ওকেশনাল ওমিশন অর ল্যাপসেস ইন কন্টেন্ট। ওকেশনাল হইতে পারে, মানে একটু কম বেশি আছে, তারপরও কিন্তু আপনি 8-এর ঘরে থাকছেন। কিন্তু আপনার মূল জায়গা কোনটা? মূল জায়গা হচ্ছে আপনার ক্ল্যারিটি থাকতে হবে।
মূল জায়গা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট হইতে হবে, মূল জায়গা হচ্ছে সাফিসিয়েন্টলি অ্যাড্রেস করতে হবে। ওকে, সো রেলিভেন্ট হইতে হবে আইডিয়াস গুলো। এটা গেল টাস্ক রেসপন্সে। তাহলে আমাদের যে 4টা ক্রাইটেরিয়া, এই 4টা ক্রাইটেরিয়াকে আমরা মনে করেন আপনি টাস্ক রেসপন্সে আপনি লিখলেন এবং সেখানে আপনার আসলো 7, আপনি লেভেলে আপনি গেলেন, বা ধরেন আমরা 80 ধরি, আমরা কখনো আর এটা থেকে না নামি। কোহেয়ারেন্সে যখন প্রত্যেকটা ক্রাইটেরিয়া আলাদা আলাদা ভাবে আপনি রেসপন্স করতে পারলেন, ধরেন গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যাকুরেসিতে আপনি খুব ভালো রেঞ্জ দেখিয়েছেন, এখানে আপনার 8.5 চলে আসলো। হ্যাঁ, আপনার ধরেন আপনি লিঙ্কিং ডিভাইস, প্যারাগ্রাফগুলো ওয়েল ডেভেলপ, এই ক্রাইটেরিয়াটা তো অ্যাচিভ করা খুবই সহজ। আপনি একটা জিনিসকে ইন্ট্রোডাকশনের থিসিস স্টেটমেন্টে যা বলছেন সেটা সুন্দরভাবে অর্গানাইজ করে প্যারাগ্রাফে আপনি যে সাজিয়ে দেন, তাহলে আপনার এখানেও আপনি 8.5 যদি তুলে ফেলতে পারেন, তাহলে এখানেও যদি 8 হয়, দেখেন আপনার এই রাইটিং আপনি 8.5 চলে আসবে। কিছু কিছু জায়গাকে একটু ইমপ্রুভ করার চেষ্টা করেন। সব জায়গায় হয়তো টাস্ক রেসপন্সে আপনি 9 স্ট্যান্ডার্ডে লিখতে পারলেন না, বা কোথাও যদি একটু কম হয় যেন অন্যটা দিয়ে সাপোর্ট হয়। এনিওয়েজ, কোহেয়ারেন্সে আমাকে কি দেখে নেন, দ্য মেসেজ ক্যান বি ফলোড উইথ ইজ। হ্যাঁ, বোঝা যাচ্ছে যে সো অ্যাজ এ রেজাল্ট, এই যে কোহেয়ারেন্স যাচ্ছে, লজিক্যাল একটা প্রোগ্রেশন হচ্ছে, আপনার প্রোগ্রেস হচ্ছে আপনার আইডিয়া, সেটাই হচ্ছে কোহেরেন্স। ইনফরমেশন অ্যান্ড আইডিয়াস আর লজিক্যালি সিকোয়েন্সড। যেমন আপনি যখন একটা বলছেন, এটাকে যদি অল্টার করেন তখন সেখানে দো চলে যায়, অথবা হাউ এভার, সেন্টেন্স যদি আলাদা সেন্টেন্সে হয় তাহলে সেখানে লিঙ্কিং ডিভাইস হাউ এভার চলে আসবে, অন দি আদার হ্যান্ড আসবে। তো এইরকম ভাবে আসতে পারে, কন্ট্রাস্টিংলি আসবে, এইরকম ভাবে আমরা লিঙ্কিং ডিভাইস ইউজ করতে পারি। ও দেখেন, ব্রিদিং স্পেস এইটাও থাকে, এমন না যে একেবারে এরর ফ্রি পুরোটাই, তাহলে 8 পাবো। একটু ব্রিদিং স্পেস, আপনাকে টেকনিক্যালি ওই জায়গাগুলোকে ইউটিলাইজ করতে হবে। ওকেশনাল ল্যাপসেস ইন কোহেরেন্স অ্যান্ড কোহেশন মে অকার, হতে পারে, কিন্তু এটা আপনার স্কিল বা স্কিলের কারণে না, এটা হয়ে গেছে, একটু গ্যাপ পড়ে গেছে। প্যারাগ্রাফিং ইজ ইউজ সাফিসিয়েন্টলি অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েটলি। প্যারাগ্রাফিং, ওই যে প্যারাগ্রাফটা, তাহলে প্রত্যেকটা প্যারাগ্রাফে আলাদা আইডিয়া দিয়ে আমাকে কনস্ট্রাক্ট করতে হবে। এই প্যারাগ্রাফে যেটা আলোচনা করেছি ওই সলিউশনটা এই প্যারাগ্রাফে আরেকটা প্যারাগ্রাফে কন্টিনিউ করবে না। প্যারাগ্রাফ মানেই হচ্ছে সেপারেট একটা আইডিয়া নিয়ে, ওখানে ওয়েল ডেভেলপ, ওখানে পয়েন্ট থাকবে, টপিক সেন্টেন্স থাকবে, ওখানে আপনার এক্সপ্লেইন থাকবে, ওখানে এক্সাম্পল থাকবে, ওখানে একটা কনক্লুডিং নোট থাকবে, রাইট? সো প্যারাগ্রাফিং, এই প্যারাগ্রাফিংটাও এই কোহেয়ারেন্সের সাথে জড়িত। তাহলে আপনি যদি 4 প্যারাগ্রাফ, বা যেভাবে আমরা করছি, গাইড করেছি, যে কিছু কিছু কোয়েশ্চেন টাইপটা আপনি ধরতে পারেন, তাহলে সেটা 4 প্যারাগ্রাফে লিখবেন নাকি 5 প্যারাগ্রাফে লিখবেন, ইউ ক্যান ডিসাইড। যেটা 5 প্যারাগ্রাফে লিখার কথা সেটা যদি 4 প্যারাগ্রাফে লিখেন, তখন কিন্তু আপনার এক্সামিনার সেখানেও প্যারাগ্রাফ আপনার একটা কম আসছে, কারণ কোয়েশ্চেন করেছেন আপনাকে 3টা। যদি কোয়েশ্চেন করা হয়, বা আপনাকে যদি বলা হয় ডিসকাস বোথ ভিউ অ্যান্ড গিভ ইউর ওপিনিয়ন, তাহলে আপনি ডিসকাস বোথ ভিউ, একটা প্যারাগ্রাফে তো আপনি 2টা ভিউ ডিসকাস করতে পারেন না, দুটো ভিউ তো ডিফারেন্ট। অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ, দুটো পক্ষ যদি ডিসকাস করতে হয়, তাহলে দুটো ডিফারেন্ট জিনিসকে আপনি এক প্যারার মধ্যে ঢুকাতে পারেন না। আপনাকে একটা প্যারাগ্রাফে আগে কেউ এরকমটা মনে করে যে ফ্রি হওয়া উচিত এডুকেশন, আবার কেউ মনে করে যে না, এটা ফ্রি হওয়া উচিত না। তো এর কেন মনে করে আর এ কেন মনে করে সেটা আপনাকে বলতে হবে, তারপর আপনাকে আপনার ওপিনিয়ন দিতে হবে। ইন্ট্রোডাকশন থাকবে এবং কনক্লুশন থাকবে। তাহলে দেখেন, এটা 5টা প্যারাগ্রাফ হয়ে গেল। তো এই যে ব্যাপারগুলো, তো আপনার কোয়েশ্চেন বুঝতে পারলে আপনি বুঝতে পারবেন যে এটা কোন ফরম্যাটে লিখবেন, সেটাও একটা ইম্পর্টেন্ট জিনিস। লেক্সিক্যাল রিসোর্সের ক্ষেত্রে দেখেন, আ ওয়াইড রিসোর্স ইজ ফ্লুয়েন্টলি অ্যান্ড ফ্লেক্সিবলি ইউজ। ওয়াইড রিসোর্স, ওয়াইড মানে এমন না যে বারবার রিপিট হচ্ছে, একই ওয়ার্ড ইউজ করতেছেন, সেটা হবে না। সেটা এই জন্যই বলছি যে রিপিট করবেন না একই ওয়ার্ড, ওটা চাঙ্ক আপনি একটা করে রাখেন, যে এই রিলেটেড, এই এক্সপ্রেশনের এতগুলো ওয়ার্ড, আমার প্রত্যেকটা এক্সপ্রেশনের 8-10টা বা 5টা, অ্যাটলিস্ট 4-5টা আপনি ওয়ার্ড ভোক্যাবস আপনি শিখে রাখেন, তাহলে দেখবেন আপনার জন্য সহজ হবে। এবং এমন না যে সিনোনিমাস ওয়ার্ড দিয়ে আমি ভরে রাখলাম, কিন্তু ওটা কোথায় ইউজ করতে হয় আমি জানি না। এই জন্য কনটেক্সট থেকে আপনাদেরকে যখন রিডিং প্র্যাকটিস করতে বলেছি, রিডিং প্যাসেজগুলো যখন পড়বেন, এই রিডিং প্যাসেজে পড়ার সময় যেভাবে একাডেমিক ভোকাবুলারিগুলো ইউজ করা হচ্ছে কনটেক্সটে, এখান থেকে যদি আপনি ভোক্যাবসগুলো শিখতে পারেন, পড়ে পড়ে আপনি নতুন শব্দ দেখছেন ওটাকে আন্ডারলাইন করেন, ওটার মিনিং দেখবেন। এইরকম ক্যাটাগরি আপনি যখন করবেন, যে তখন অনেক ভোকাবুলারি আপনার লিস্টেড হয়ে যাবে। সাপোজ আপনি মনে করেন যে সাফিসিয়েন্ট, এই ভোকাবুলারি তখন দেখছেন আরেকটা সিনোনিমাস ওয়ার্ড ইউজ করা হচ্ছে, অ্যাফ্লুয়েন্ট
ইউজ করা হচ্ছে, বা আরও কিছু হতে পারে। তো এই আপনি একটা ডিকশনারি বা ডায়েরি মেনটেন করবেন, একটা ডিকশনারি তো থাকতেই হবে, সেখান থেকে প্রনাউন্সিয়েশন দেখবেন, সেখান থেকে ওর সিনোনিমাস ওয়ার্ড দেখবেন, কিন্তু আপনি ডিকশনারি থেকে সিনোনিমগুলো শিখবেন না। আপনি শিখবেন কি, আপনি ক্রাইটেরিয়া তৈরি করবেন যে এই ওয়ার্ডের মিনিং এটা। যখনই ডিকশনারি থেকে আরেকটা ওয়ার্ডের মিনিংও এইরকম দেখবেন, তখন সেটা একই ক্যাটাগরির মধ্যে পাশাপাশি লিখে রাখবেন। এবং আপনি যে টেক্সট থেকে কনটেক্সচুয়ালি ওই ওয়ার্ডটা শিখলেন, কোন কনটেক্সটে ব্যবহার হয়েছে সেই কনটেক্সট থেকে যদি আপনি ওয়ার্ডগুলো শিখেন, তাহলে ওই রকম কনটেক্সটে এই ওয়ার্ডগুলো ব্যবহারটা আপনি খুবই এফিশিয়েন্টলি অ্যান্ড পারফেক্টলি অ্যাকিউরেটলি করতে পারবেন। এটার উদাহরণ সবসময় দিয়ে থাকি যে একটা রোড অ্যাক্সিডেন্ট হয়ে গেলে, সেই রোড অ্যাক্সিডেন্ট আপনি যদি একটা আর্টিকেল পড়েন, একটা নিউজ পেপারে যদি রোড অ্যাক্সিডেন্টের আর্টিকেল পড়েন, তাহলে সেখানে যে ঘটনাটা ঘটেছে, রোড অ্যাক্সিডেন্ট হয়েছে, ওখানে ইনভেস্টিগেশনের জন্য পুলিশ গেছে, ওখানে অ্যাম্বুলেন্স নিয়ে যাওয়া হয়েছে, ওখান থেকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, কিভাবে কি ঘটনাগুলো ঘটলো রোড অ্যাক্সিডেন্টে, তো এই সিচুয়েশন এবং ওখানে কি কি ভোক্যাবসগুলো ইউজ করা হলো, কি টেন্সে ইউজ করা হলো, কি ধরনের স্ট্রাকচার ইউজ করা হলো, সেগুলো যদি আপনি বুঝে নিতে পারেন, তাহলে আপনাকে যদি রোড অ্যাক্সিডেন্টে পরবর্তীতে কোনো ইনসিডেন্টকে বর্ণনা করতে বলা হয় বা লিখতে বলা হয়, আপনার কিন্তু দেখেন ওইটার ফরম্যাটে আপনার কনটেক্সট থেকে যেভাবে শিখেছেন ওই কনটেক্সট ব্যবহার করা বা ব্যাখ্যা করার জন্য আপনার আলটিমেটলি ওই ভোক্যাবসগুলো, ওই স্ট্রাকচারগুলো আপনি খুব কমফোর্টেবলি, একেবারে এফোর্টলেসলি আপনি ইউজ করতে পারবেন। তো এটা এই জন্য আপনাদেরকে বলি, আলাদা আলাদা ভোকাবুলারি শিখে লাভ হবে না। আপনার বরঞ্চ উচিত হচ্ছে কনটেক্সট, একটা আর্টিকেল পড়লেন, একটা কোনো কনটেক্সটের একটা বিষয়বস্তু নিয়ে আপনি ইনফরমেশন পড়লেন, তো সেটার সেই জার্নাল পড়লেন, বা আপনাদের যে সবচেয়ে ভালো হয় আপনাদের সময়টাকে আপনারা ব্যবহার করতে পারেন, আপনার যে একাডেমি, যে ক্যামব্রিজ, যে আইএলসের বইগুলো আপনারা কিনেছেন, এখান থেকে আপনারা প্রতিদিনই একটা করে রিডিং প্যাসেজ পড়েন, প্রতিদিন একটা করে রিডিং প্যাসেজ পড়েন, পড়তে আপনার 30 মিনিট লাগতে পারে, 40 মিনিট লাগতে পারে, 50 মিনিট লাগলো, এখানে পড়ে বোঝার চেষ্টা করেন, মিনিংগুলো, আননোন ওয়ার্ডগুলোকে আন্ডারলাইন করেন, এবং এই প্যাসেজটা আপনি কি করেন, এটাকে সামারাইজ করেন যে আমি এখান থেকে কি শিখলাম, এখানে রাইটার কি বলতে চেয়েছে, কি বিষয় নিয়ে বলতে চেয়েছে, কি কি ঘটনাগুলো ঘটেছে, ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন বলেন বা লজিকটা বা তার ফাইন্ডিংসটা কি রাইটারের কোনো বিষয় নিয়ে, সেটা আপনি এই যে সামারি করে এটাকে আপনি একটা প্রেজেন্টেশন করে আপনি আমাদের গ্রুপে পোস্ট করতে পারেন। এবং আমি আপনাদেরকে আমাদের যে ল্যাঙ্গুয়েজ সেশনটা আপনাদেরকে দেওয়া হয়েছিল টপিকগুলো, আমরা সাধারণত স্পিকিংয়ে যে এটা আপনাদের কিউ কার্ডে টপিক আমি দিয়েছি, আমি রাইটিংয়ে টাস্ক 2 এর টপিক আপনাদের এই সেশনে আমি মানে আগে ভাগে দিয়ে দেই, যেন আপনারা একটু প্রিপারেশন নিতে পারেন। একটু প্রিপারেশন নিতে পারা মানে এই না যে পুরোটাই করে শুধু মুখস্থ করে আপনার প্রেজেন্টেশন দেবেন। আমি চাই আইডিয়া জেনারেট করেন, আইডিয়াটা নেন, ভোক্যাবসগুলো কিছু কালেক্ট করেন, সেখানে আপনি তারপরে আপনার নিজের উপলব্ধি থেকে, ইমাজিনেশন থেকে আপনি আপনার একটা প্রেজেন্টেশন তৈরি করেন, এই প্রেজেন্টেশনটা আপনি প্রেজেন্ট করেন, এটা রিহার্স করেন, বারবার রিহার্স করেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি যদি হুবহু আরেকটা স্ক্রিপ্ট শুধু মুখস্থ করে প্রেজেন্ট করেন, এটা আনফর্চুনেট, এটা আলটিমেটলি আপনার কোনো কাজে আসবে না। হ্যাঁ, 10-12 দিনের জন্য ঠিক আছে, 2 সপ্তাহের জন্য ঠিক আছে, যে আমি একটু বলাটা আমার একটু চর্চায় আসলো, কিভাবে বলতে হবে আমি তো জানি না, আমি একটু দেখে নিলাম, যে স্ক্রিপ্টটাও তৈরি করে নিলাম, অসুবিধা নেই, তো এটা 2 সপ্তাহের জন্য ঠিক আছে। কিন্তু এটা যদি আপনি সবসময় অ্যাপ্লাই করেন, এটা আপনার জন্য আসলে খুব উপকার দিবে না আপনাকে, আপনার নিজস্ব যে আত্মবিশ্বাসের জায়গাটা তৈরি হবে না কখনোই। তো স্টুডেন্টদের যেই কাজটা করতে চাই আমি সবসময়, কোনো স্টুডেন্টকে শুধু আত্মবিশ্বাসী করে দিতে চাই। আত্মবিশ্বাসী কেউ হয়ে গেলে তাকে দিয়ে যে কোনো কিছু করা সম্ভব। সো আপনারাও চেষ্টা করবেন নিজের যে ইন্ডিপেন্ডেন্ট তো সবাই থাকতে চায়, আত্মবিশ্বাস সবাই হতে চায়, নিজেকে আত্মবিশ্বাস করার জন্য যেই পথগুলো আপনার প্রয়োজন, যে কাজগুলো করা দরকার, সেই কাজগুলো করবেন। সো এই জন্য কনটেক্সচুয়াল, তাহলে এখন থেকে আমি আপনাদের একটু হেল্পও করতে চাই, একটু গাইডও করতে চাই। আমরা আগামীকালের রোববারের যে কালকে আমাদের ল্যাঙ্গুয়েজ সেশন হবে, কালকে আমরা ল্যাঙ্গুয়েজ সেশনে করব, তো আমরা একটা প্রেজেন্টেশন কালকে নিব এমনি আগের মতো টপিকেই। সোমবার, মঙ্গলবার, বুধবার, হ্যাঁ, বৃহস্পতিবারে আমাদের বন্ধ থাকবে ল্যাঙ্গুয়েজ সেশন, বৃহস্পতি, শুক্র, শনি, রবি 4 দিন আমরা ঈদের ছুটি থাকবে। আর এমনি ক্লাস আজকে থেকে আমাদের আইএলসে ক্লাস বন্ধ, মানে এই যে আপনাদের একটা উইন্ডো দরকার, একটা ব্রেক দরকার আপনাদের কাজগুলো কমপ্লিট করার জন্য, সেটার জন্য আমরা আগে একটু থামি, কাজগুলো করি, তারপর আমরা এগোবো একসাথে ইনশাল্লাহ। সো আমাদের ল্যাঙ্গুয়েজ সেশন কিন্তু প্রতিদিন চলবে। আমাদের স্পোকেন ল্যাঙ্গুয়েজের ক্লাস কালকে আমাদের লাস্ট ক্লাস হবে 4 তারিখের আগ পর্যন্ত, কারণ ওখানেও কিছু কাজ আপনাদের পেন্ডিং রয়ে গেছে, তো কাজগুলো করবেন। আর যে ঈদের ছুটিটা হবে
28 তারিখ, 29 তারিখ, 30 তারিখ, 31 তারিখ, এই 4টা দিন শুধু সবকিছুই বন্ধ থাকবে। ল্যাঙ্গুয়েজ সেশনও রাতের যে 9টা থেকে 10টা এই ল্যাঙ্গুয়েজ সেশন বন্ধ থাকবে। আমাদের 1 তারিখ থেকে আমরা আবার ল্যাঙ্গুয়েজ সেশন রেগুলার করব। যখনই আমাদের 4 তারিখ থেকে ক্লাস শুরু হলো তখন আগের মতো রুটিনটা ফলো করব। যেমন আমাদের ল্যাঙ্গুয়েজ সেশন হতো সোমবার, বুধ, বৃহস্পতি, তখন থেকে তাই হবে। শুধু সপ্তাহে 3 দিন আমরা রাতের 9টা থেকে 10টা ল্যাঙ্গুয়েজ সেশন আমরা পাবো। ওখানে আমরা ল্যাঙ্গুয়েজ সেশনটা কি, যেমন দীপ্র জয়েন করেছে আজকে, ল্যাঙ্গুয়েজ সেশনটা হচ্ছে ওখানে আমাদের কোনো কিছু একটা টপিক বলেন বা কোনো কাজ বলেন, আমি আপনাদেরকে আগেই 1-2 ঘন্টা আগেই আপনাদের পোস্ট করে দেই গ্রুপে। ল্যাঙ্গুয়েজ ওটা হচ্ছে আমাদের EIWS ল্যাঙ্গুয়েজ যে ক্লাব, সেখানে পোস্ট করি। ওইখানে আমরা একটু প্র্যাকটিস করি, ওখানে স্টুডেন্টরা পারফর্ম করে, তাদের প্রেজেন্টেশন দিতে হয়, আমি অবজার্ভ করি, এগুলো আমরা অ্যানালিসিস করি। আর স্পোকেন যে ক্লাস, যেটা আমাদের কোর্স, এখানে আমার থেকে লেসন যায় কি করা উচিত, সেখানে কিছু হোমওয়ার্ক থাকে। এই হোমওয়ার্কগুলো প্রতিদিনই আমাদের একটা ফেসবুকে প্রাইভেট গ্রুপ আছে, ওখানে আপনাদেরকে পোস্ট করতে হবে। হ্যাঁ, ওখানে সবাই পোস্ট করবেন রেগুলার বেসিসে। আর আমরা আজকে আবারও অ্যাড্রেস করলাম যে গ্রামার বইটা প্রতিদিনই 2টো করে লেসন আমাকে শিখতে হবে, প্র্যাকটিস করতে হবে, এবং ওখান থেকে কি কি গ্রামার কাজ আমি শিখলাম এটার উপরে অন্তত আমাকে একটা প্রেজেন্টেশন করে আমি করলাম। মানে সারাদিনে কিছু না কিছু আমার একটা রেকর্ড করে আমাকে পোস্ট করতে হবে। কি করা যেতে পারে সেটা আপনার বিভিন্ন কাজ আছে, একটা করে ভিডিও পোস্ট করাটা ম্যান্ডেটরি। এবং যেগুলো আপনাদের সেন্টেন্স লিখতে বলেছি সেটা আপনাদের দেয়া, সেটা লিখে দেখানো যে ঠিক আছে কিনা। যেমন আনহারটা আজকে দেখেছি, আনহাকে আবার আমি ফোন করে ওকে ফিডব্যাক দিব যে কিভাবে করতে হবে। আই উইল গাইড। ওকে, চলেন আবার ফিরে আসি লেক্সিক্যাল রিসোর্সের যে বিষয়টা চলে গিয়েছিলাম, কিভাবে আমরা ভোক্যাবসগুলো শিখবো, একাডেমিক ভোক্যাবসগুলো আমরা কোথা থেকে শিখবো। তো এটা হতে পারে নিউজ পেপার পড়া, আর আপনার জন্য সবচেয়ে কনভেনিয়েন্ট হয় আপনি কি পড়বেন, একাডেমিক যে আইএলসের বই, এখান থেকে রিডিং প্যাসেজ প্রতিদিন একটা করে পড়েন, একটা করে, টেস্ট না, একটা করে প্যাসেজ পড়েন। এই প্যাসেজ পড়ে ইনফরমেশন গ্যাদার করেন। তাহলে অনেকেই আছি আমরা সায়েন্সের স্টুডেন্ট, তো আমাদের হয়তো আর্কিওলজি সম্পর্কে আইডিয়াই নাই, কিন্তু আর্কিওলজি টপিক আসে আর্টসে। বা মনে করেন একজন আর্টসের স্টুডেন্ট, তো মেডিকেল সায়েন্স নিয়ে টপিক আসে, বা মেডিকেল সায়েন্সের আপনি স্টুডেন্ট বা আপনি ফার্মাসিস্ট, লিটারেচারের টপিক আসে। তো এই যে বিষয়টা, অনেক যে ডাইমেনশনের প্যাসেজ আসে, সেটা যদি আপনার কোনো আইডিয়াই না থাকে আপনি তো সেটা ডিল করতে পারবেন না। এই জন্য আপনি যদি প্রত্যেকটা টেস্টের একটা করে প্যাসেজ আজকে থেকে পড়া শুরু করেন, প্রতিদিন একটা করে প্যাসেজ পড়লেন এবং সেটা নোট নিয়ে ওয়ার্ড কালেক্ট করলেন বা দেখলেন, এখন তো আপনার স্ট্রাকচার বুঝেন, তাহলে আপনি স্ট্রাকচারটা কিভাবে সাজাচ্ছে, কখন প্যাসিভ স্ট্রাকচার ইউজ করতেছে, এবং প্যারাগ্রাফগুলো কিভাবে লিঙ্কিং ডিভাইস ইউজ করতেছে, ট্রানজিশনটা কিভাবে হচ্ছে, এই বিষয়গুলো আপনারা অবজার্ভ করতে পারবেন। এখন অবজার্ভ করলে আপনার আন্ডারস্ট্যান্ডিং এবং এটার ক্ল্যারিটি আরো ভালো আসবে। তো এইভাবে যদি শিখেন, আপনার আইডিয়া জেনারেশনও হচ্ছে, আপনার ভোক্যাবগুলো অনেক একাডেমিক, এগুলো তো একাডেমিক ভোক্যাবুলারি ইউজ করা হয় একাডেমিক যে আইএলটিএস যে টেক্সটগুলোতে। তো এখান থেকেই শেখেন এবং স্ট্রাকচারগুলো দেখেন কত কমপ্লেক্স কিভাবে ইউজ করতেছে, কমপ্লেক্স কম্পাউন্ড কিভাবে ইউজ করতেছে। এখন তো আপনি সব চেনেন, সব জানেন, কারণ আপনাকে এগুলো পড়ানো হয়েছে। তো সেভাবে আপনারা যদি একটা করে প্রতিদিনই করেন, দেখেন 1 মাস পরে আপনার 7টা বই শেষ, মানে 1 মাস পরে আপনার 30টা প্যাসেজ পড়া হয়ে যাবে, মানে 7টা টেস্ট আপনার হয়ে যাবে। 7টা টেস্ট মানে 2টা বইয়ের আপনার কমপ্লিট হয়ে যাবে রিডিং প্যাসেজ পড়া। হ্যাঁ, কিছু কিছু বই রাখবেন যেটা আমরা সামনে প্র্যাকটিস করার জন্য রাখবো। আর আমাদের জুলাই থেকে আমরা মক টেস্টে ইয়েগুলোতে যাব। হ্যাঁ, পুরো জুনটা আমরা আমাদের রিডিং এবং আমাদের রাইটিংটাকে আমরা একদম পলিশড করে ফেলবো ইনশাল্লাহ। এবং জুলাই থেকে আমরা মক টেস্টে যাব, সেখানে যেন অ্যাটলিস্ট আমরা 6-এর নিচে না, 6-এর উপরে যেতে যেতে যেন 8 পর্যন্ত যেতে পারি। পুরো মাস ধরে আপনাদের লেসনও যাবে, আপনাদের কিছু ওয়ার্কশপ হবে। ওয়ার্কশপ কি? ওয়ার্কশপ হচ্ছে আমরা 2টো করে টেস্ট দেওয়ার পরে ওই টেস্টটার উপরে আপনাদের আবার মানে একটু লম্বা সময় ধরে 2-3 ঘন্টা ধরে ওটাকে অ্যানালিসিস করা, কার কি হলো, কিভাবে ইমপ্রুভ করতে পারি, সেই বিষয়টা হচ্ছে ওয়ার্কশপ। আচ্ছা, তো খেয়াল করেন, দেয়ার ইজ স্কিলফুল ইউজ অফ আনকমন অ্যান্ড ইডিওমেটিক আইটেমস। এই যে ইডিওমেটিক আইটেম, এটাও আমাদের শিখতে হবে। ইডিয়াম কি? গ্রুপ অফ ওয়ার্ডস, একটা ওয়ার্ড না। আমরা কখনো গ্রুপ অফ ওয়ার্ডস দিয়ে ইডিয়মস আমি কিছু 2-1টা আপনাদের শিখিয়েছি বাই দিস টাইম, এবং এই লিস্টগুলো আগামীতে লেকচারে প্রতিদিনে কিছু কিছু ইডিওমেটিক এক্সপ্রেশন থাকবে। এবং আপনি যখন ওই টেক্সট থেকে পড়বেন প্যাসেজগুলো, সেখানেও আপনি দেখবেন যে ইডিওমেটিক এক্সপ্রেশনগুলো, ওগুলো নোট ডাউন করে নিয়ে শিখে নেওয়ার চেষ্টা করবেন। ওকে,
এটা যদি মাঝে মাঝে ইনঅ্যাকুরেসি থাকতে পারে, কোলোকেশন দরকার আমাদের নেই। কোলোকেশন মনে হচ্ছে যে লোকাল যে আমাদের আঞ্চলিকতা বা ইউজ করি আমরা, ওয়ানা গানা এরকম এরকম আবার কিছু ওয়ার্ডও থাকে। যেমন ধরেন কিছু স্ল্যাং ধরেন, আমরা ফ্রেজ ধরেন, একটা ফ্রেজ হচ্ছে নিটিগ্রিটি। নিটিগ্রিটি ফর্মাল না, তবুও এটা নিটিগ্রিটি মানে হচ্ছে খুঁটিনাটি। এইরকম আপনার ফ্রেজগুলো আপনি ইউজ করলে এটা মিনিং বোঝা যাচ্ছে না, কিন্তু এটা এটা একাধিক শব্দ মিলে যখন কোনো একটা মিনিং দেয় সেটাকে আমরা বলি ফ্রেজ, হ্যাঁ, বা ইডিওমেটিক এক্সপ্রেশন। ওকে, অকেশনাল এরার্স ইন স্পেলিং অ্যান্ড ওয়ার্ড ফরমেশন মে অকার। মাঝে মাঝে দুই একটা স্পেলিং মিস্টেক চিন্তাই করবেন না, প্রথম কথা হচ্ছে আমার এটা। কারণ আপনার স্পেলিং মিস্টেক এখানে আপনি কুশনটা পাচ্ছেন, কিন্তু আপনি লিসেনিং রিডিং এ তো স্পেলিং মিস্টেক করলে যদি এটা হয়ে যায়, ধরেন এই যে আমরা রিসিভ লিখলাম, তো এই রিসিভ লিখতে গিয়ে যদি এটা হয়ে যায়, তো তখন এটা ভুল হয়ে গেল, তাই না? এখানে একটা নিয়ম আবার একটু, যেহেতু রিসিভটা বললাম তো এখানে বলে রাখি, ইআই আর হচ্ছে আইই, এটা আপনাদের মনে হয় আমি এর আগে বলেছিলাম, কখন ইআই হবে আর কখন আইই হবে। যদি শব্দটা সি এর পরে হয়, যেমন মনে করেন আমরা যদি বলি রিসিট, মানি রিসিট, তাহলে রিসিটের বানান হচ্ছে আর ই সি। এখন ইআই হবে নাকি আইই হবে? সি যেহেতু আছে এরপরে ইআই হবে, রিসিট। আচ্ছা, সি অ্যালফাবেট ছাড়া এরপরে যে কোনো অ্যালফাবেটই আসে তাহলে আইই হবে। যেমন ধরেন বিলিভ, এল, এখন আইই হবে না ইআই হবে? যেহেতু এল সি না, এই জন্য আইই। বা ধরেন অ্যাচিভ, এ সি এইচ, আইই হবে না ইআই হবে? বুঝতেই পারতেছেন আইই হবে, কারণ সি নাই, তো আইই ভিই। তো এটা একটা স্পেলিং রুল। এরকম আমরা টুকটাক কিছু রুল তো শিখবো। তাহলে আপনি দেখেন ডিসিভ বানান কি হবে? ডিইসি, এরপরে কি হবে? ইআই। ওকে, গেল। এখন আসেন গ্রামাটিক্যাল রেঞ্জ। ওয়াইড রেঞ্জ অফ স্ট্রাকচারস ইজ ফ্লেক্সিবলি অ্যান্ড অ্যাকুরেটলি ইউজড, দ্য মেজরিটি সেন্টেন্স আর এরর ফ্রি। এই যে বিষয়টা, মেজরিটি এক দুইটা ভুল, তারপরও এটা তো আপনার দরকারই নাই, ওই রিস্ক নেবেন কেন? গ্রামার ভুল করা যাবে না, করবো না আমরা, এটা আমাদের কমিটমেন্ট, আমরা করবো না, আমাদের ইচ্ছা, আমরা ভুল করবো না, ঠিক আছে? তো পাংচুয়েশন বিষয়টা, পাংচুয়েশন আমি বলেছি কি, আমরা সাধারণত কমা আর ফুল স্টপ এতটুকুই আমরা পাংচুয়েশন জানি। আমি আপনাদের আরো দুটো শিখতে বলেছি, আমি আপনাদের কোলনটা শিখতে বলেছি আর সেমি কোলনটা শিখতে বলেছি। এইটাও ইউজ করা যায় লেখার মধ্যে। এই চারটা যদি পাংচুয়েশন আমরা ইউজ করে লিখি, হ্যাঁ, তাহলে আমাদের একটু, আমরা অন্যের থেকে পাংচুয়েশন একটু বেশি ইউজ করলাম, তাহলে এখানে পাংচুয়েশনের আমার রেঞ্জটাও বেশি থাকলো। হ্যাঁ, তো এটাও আমরা শিখবো, অসুবিধা নেই। কোলন এবং সেমিকোলন আমরা শিখবো। কমা ফুল স্টপ গুলো ঠিকঠাক করে দেয়া, ফ্রেজের পরে কমা হয়, হ্যাঁ, তো কমপ্লেক্স সেন্টেন্স যখন হয় তাহলে সেটা যেটা সাবঅর্ডিনেট যে ক্লজ যেটা, সেটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ না, যেটা যেটা ডিপেন্ডেন্ট ক্লজ তার আগে তারপরে কমা হয়, এগুলো তো আমরা জানি। আচ্ছা, কোঅর্ডিনেটিং কনজাংশনের আগে কমা হয়, তো এগুলো আবার পাংচুয়েশন যখন আবার দেখিয়ে দিব কারেকশন, তখন বলে দিব আবার। ওকেশনাল নন সিস্টেমেটিক এরর্স আসতে পারে, যাই হোক। তাহলে দেখেন পুরোটাই কিন্তু কি মানে অ্যাচিভেবল এমন না, এইটের যে রিকোয়ারমেন্টটা খুব ডিফিকাল্ট না। কোথায় একটু আপনাকে ক্লিয়ার, আপনি যা বলতে চান ক্লিয়ারলি বলতে পারতেছেন, এইটা হচ্ছে আপনার টাস্ক। আপনি অ্যাপ্রোপ্রিয়েটলি মানে কোয়েশ্চেনটাকে অ্যাড্রেস করেছেন, এটা আপনি কোয়েশ্চেন বুঝলেই করতে পারবেন। আমরা এটা অনেক বেশি চর্চা করব এবং কোয়েশ্চেন ধরিয়ে দেবো কিভাবে বুঝতে হয়, আপনি বুঝতে পারবেন, এটা কোনো সমস্যা না। এবং আইডিয়াটাকে এক্সপ্যান্ড করতে পারতে হবে। আপনার নিজস্ব সেন্টেন্স যদি থাকে, আপনার আইডিয়া জেনারেশনের প্রসেস আমরা যদি করতে পারি, তাহলে অবশ্যই আমার আইডিয়া জেনারেট হবে। এরপরে কোহেরেন্স, আপনি লিঙ্কিং ডিভাইসগুলো শিখলে আপনার কোহেরেন্স করা সম্ভব। আপনার যদি স্ট্রাকচার, যে লেক্সিক্যাল রিসোর্স, ভোকাবুলারি, আপনি যদি এখন থেকে প্রতিদিন একটা করে রিডিং প্যাসেজ পড়েন, তাহলে এটাও আপনার জন্য খুবই কনভিনসিংলি এটা অ্যাচিভ করা সম্ভব। এবং গ্রামাটিক্যাল রেঞ্জ, আপনার অনেক গ্রামার করছি আমরা, পুরো বইটাই শেষ করে ফেলবো। তো ওখানে দেখবেন আপনার যদি প্র্যাকটিস করেন এই গ্রামার বইটা, আমরা চেষ্টা করব, কেন আপনাদের তাড়া দিচ্ছি, আমার প্ল্যান ছিল যে আমরা 1.5 মাসের মধ্যে বইটা একবার শেষ করব, তারপরে আরও 1 মাসের মধ্যে আবার বইটা রিপিট করে শেষ করব, এবং পরীক্ষা দিতে যাওয়ার আগে আরেকবার শেষ করব। তাহলে বইটা যদি আমরা 3বার, কারণ আপনারা এত বছর ধরে কোনো গ্রামার বই কমপ্লিটলি শেষ করেননি জীবনে, মানে আনফর্চুনেট ব্যাপারটা, ইউনিভার্সিটি পড়ে ফেলছি বা শেষ করে ফেলছি, কিন্তু আমরা একটা গ্রামার বই আমরা কখনো এপার ওপার শেষ করতে পারলাম না, বা কি কি স্ট্রাকচার আছে এগুলোও জানি না, যা আছে সেগুলো নিয়েই চলছি। আচ্ছা, এই গেল আমাদের ব্যান্ড ডেসক্রিপ্টর। তাহলে ব্যান্ড ডেসক্রিপ্টর আপনাদের মাথায় যেন 8-এর ব্যান্ড ডেসক্রিপ্টরটা থাকে। দেখেন 7 আর 8 খুব বেশি ডিফারেন্স না,
আপনাদের প্রথম যে ইন্ট্রোডাক্টরি ক্লাসে দেখে নিয়েন 7 আর 8 কিন্তু একই রকম, তাহলে আপনি 7 কেন নেবেন, নিলে 8ই নেন। একটু শুধু মনে করেন একটু চুলটা আছড়ে গেলেন আর কি, টাইটাই সবই পড়ছেন, ফর্মাল হয়েছে, কিন্তু আপনি হয়তো আপনি কম্বিং করেননি, চুলকে ঠিক মতো সেট করেন নাই, এই জন্য আপনার 7 দিয়ে দিল। তাহলে একটু চুলটা আপনি একটু কম্বিং করে গেলেই তো হয়ে গেল। সো এবার চলেন স্টেপ টুয়ার্ডস আ ব্যান্ড 8। এখানে আমরা যদি যাই তাহলে আমাকে কি করতে হবে, 8 আইএলসে পাওয়ার জন্য টাস্ক রেসপন্সে আমাকে কি কি আমি এখন বের করে নিয়ে আসলাম, এই বিষয়টা মাথায় বসিয়ে নেবেন। সাফিসিয়েন্টলি অ্যাড্রেসেস অল পার্টস অফ দ্য টাস্ক, আমি এটা করে ফেললাম। সো দেখেন, লেটস টেক এ লুক অ্যাট দিস ইন দ্য টেবল বিলো। কি কি করতে হবে আমাকে, ফিচারগুলো। হ্যাঁ, কোহেরেন্সে কি করতে হবে, সিকোয়েন্স ইনফরমেশন আমাকে ম্যানেজ করতে হবে, অল অ্যাসপেক্ট অফ কোহেশন, ইউজেস প্যারাগ্রাফিং, বাস হয়ে গেল। লেক্সিক্যালে আমাকে ওয়াইড রেঞ্জ অফ ভোকাবুলারি ইউজ করতে হবে, এটা আমি জানলাম। আমাকে আনকমন লেক্সিক্যাল আইটেম ইউজ করতে হবে, এটাও আমি জানলাম। অ্যান্ড প্রডিউসেস রেয়ার এরর্স, মানে কখনোই এরর হবে না এরকম একটা অবস্থায় স্পেলিংয়ে অথবা স্পেলিং, এখানে আমরা এই এররটা করা যাবে না, ওয়ার্ড ফরমেশনে যেন ভুল না হয়। এটা গেল গ্রামাটিক্যাল। এখানে আমাকে স্ট্রাকচারের রেঞ্জটা অনেক থাকতে হবে। মেজরিটি অফ সেন্টেন্সেস আর এরর ফ্রি, ভুল যেন না হয়। মেক্স অনলি ভেরি ওকেশনাল এরর্স ইন অর ইনঅ্যাপ্রোপ্রিয়েসি। তো এই বিষয়টা দেখেন, আপনি তো এটা অ্যাচিভ করতে চানই। এখন এইটা অ্যাচিভ করার পর আপনি যদি 6 পান, এটা আসলে আপনার জন্য দুর্ভাগ্যজনক। আপনি অ্যাচিভ করলে আপনি এটাকে একটু টেকনিক্যালি হোক, আপনি স্ট্র্যাটেজিক্যালি আপনি 8 পেতে পারেন, এটাই আমি বোঝাতে চাচ্ছি। মানে কোনো স্টুডেন্ট যদি 6 এর জন্য তৈরি হয়ে যায়, তার লেখা যদি 6 স্ট্যান্ডার্ডে চলে আসে, তাকে ইজিলি 8 পাওয়ানো যায়, শুধু কিছু জিনিসকে আপনার গাইডেন্সটা ফিক্স করে ফেলে। ওকে, নাও ইউজিং দ্য ব্যান্ড ডেসক্রিপ্টর অ্যাজ এ গাইড, উই আর গোয়িং টু গো থ্রু সাম স্টেপস টু গেট ইউ অন ইউর ওয়ে টু আ ব্যান্ড 8 ইন রাইটিং টাস্ক 2। কি কি জিনিসগুলো আমরা দেখে ফেলবো, দেখেন ফোকাস আপনার triangle method. An introduction has 3 specific jobs. Do not write fluff. Do not write, মানে এটা কোনো রকমের ফাঁপা কথা বলবেন না, কোনো রকমের ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন দেয়া, সিন্স দ্য ডন অফ টাইম, মানে ইনডেফিনিট কোনো কিছু বলবেন না, ডেফিনিট যা বলতে যাচ্ছেন। এখানে কোনো অতিরিক্ত কথা বলার দরকার নাই, যে আমার সেন্টেন্সকে বড় করার দরকার নেই, কাজের যতটুকু ততটুকু আমি বলতে পারছি। হ্যাঁ, যেমন হুক সেন্টেন্স, আমরা হুক সেন্টেন্সে আমরা যেটা মনে করি যে আমাকে কিছু মানে অলংকৃত করে কথা বলতে হবে, বা কিছু ব্যাকগ্রাউন্ড ইন সিনস দ্য ডন অফ টাইম, এইরকম একটা যে সেই সময়ে শুরু থেকে চলছে মানব সভ্যতা, এরকম আহামরি, যেটা আমরা স্কুল কলেজ লেভেলে এসেগুলোতে লিখে থাকি, তাই না আমাদেরকে প্রেম। আপনার আইএলটিএস এর বাস্তবতা হচ্ছে হুক সেন্টেন্স হচ্ছে একটা প্যারাফ্রেজ অফ দ্য কোয়েশ্চেন। আপনার যে প্রম্পটটা দিয়েছে, যেটা কোয়েশ্চেনটা বলেছে, এটাকে প্যারাফ্রেজ করতে পারে। প্যারাফ্রেজ কি জিনিস, আপনার দেখেন এটা প্রোডাক্টিভ স্কিল, রাইটিং স্কিলটা হচ্ছে প্রোডাক্টিভ স্কিল, মানে প্রোডাক্টিভ আপনার থেকে প্রোডাকশন। আপনি যদি কোয়েশ্চেনটা হুবহু কপি করেন, তাহলে এখানে আপনার মানে ওয়ার্ডও কাউন্ট হবে না, আপনার এখানে ভোক্যাবস কাউন্ট হচ্ছে না, স্ট্রাকচার কাউন্ট হচ্ছে না, কিছুই কাউন্ট হচ্ছে না, ভোকাবুলারি কাউন্ট হবে না, এবং ওয়ার্ড কাউন্ট যেটা 250 ওয়ার্ডস, ওইখানেও এই শব্দগুলো কাউন্ট হবে না, ওইটা বাদ যাবে, কারণ কোয়েশ্চেনে ছিল, ওটাকে আপনি কপি করেছেন। তো ওইটা কাউন্ট হওয়ার জন্য আপনার কি করতে হবে, প্যারাফ্রেজ, আপনি ভার্বগুলো চেঞ্জ করেন, প্রপার নাউনগুলো চেঞ্জ করতে পারবেন, আপনি থিমটা যেটা নাউন আছে ওটাকে অ্যাডজেক্টিভ ফর্মে করে দেন, বা এরকম ভাবে। দেখেন আমি এখানে একটা স্যাম্পল রেখেছি, ধরেন এখানে বলেছে সাম পিপল বিলিভ দ্যাট জুস আর ক্রুয়েল, সাম পিপল বিলিভ দ্যাট জুস আর ক্রুয়েল, এটা আপনার কোয়েশ্চেনের মধ্যে ছিল কেউ কেউ। তো এখানে আমি একই কথাটাকে আমি আমার কথায় বলছি, এইটাকে প্যারাফ্রেজ বলে। কি আমি এই কথাটার মিনিংটাই আমি আরেকভাবে বলছি, কি বলছি, ইট ইজ অফেন আর্গিউড দ্যাট, দেখেন আমি একটা স্ট্রাকচার নিয়ে নিলাম, কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেল আমার, তাই না। ইট ইজ অফেন আর্গিউড দ্যাট কিপিং অ্যানিমালস ইন ক্যাপটিভিটি, এখানে কি বলছিল, দ্যাট জুস আর ক্রুয়েল, জুস মানে চিড়িয়াখানা, আর আমি এখানে কিভাবে বললাম যে প্রাণীদেরকে, পশু বা প্রাণীদেরকে ধরে রাখা একটা ক্যাপটিভিটির মধ্যে, একটা আবদ্ধ জায়গার মধ্যে ইজ আনএথিক্যাল। এখানে বলতেছে ক্রুয়েল, আর আমি এখানে বললাম আনএথিক্যাল। এটা এথিক্যাল না, মানে যেটা নিষ্ঠুরতা, ওটাই তো আনএথিক্যাল। বুঝতে পেরেছেন, ওই সেন্টেন্সের সাথে এখানে কোনো জিনিসের মিল আপনি পাচ্ছেন, একই কথা বলেছি, কিন্তু আমি
আমার আমার এখানে এই ওয়ার্ডের কোনো ওয়ার্ড আমি কপি করি নাই, তাহলে এখানে আমার প্রত্যেকটা ওয়ার্ড কাউন্ট হবে। এটা হচ্ছে প্যারাফ্রেজ, মানে কোয়েশ্চেনে যেটা দেয়া আছে সেই জিনিসটাকে আপনি আপনার মতো করে বলা। হ্যাঁ, আপনি অ্যাটলিস্ট ভার্বটাকে তো চেঞ্জ করতেই হবে, ভার্বটাকে চেঞ্জ করেন। একই ভার্ব যদি এখানে বিলিভ যদি দেন, আপনি মনে করেন আপনার প্রথম প্রথম কেমন করবেন, আপনি এটাকে পরিবর্তন করতে পারবেন এতটুকুতে যে মেনি বিলিভস বা মেনি বিলিভ বলতে পারবেন, আর এর থেকে বেশি করতে পারবেন না। হ্যাঁ, শুরুর দিকে তো আপনাকে, তখন তো আপনি বেসিক লেভেলে হয়ে গেলেন, তখন আপনাকে 5.5 আপনি চলে যাবে। প্যারাফ্রেজিংটা আপনার খুব একটা ভালো হচ্ছে না, ভার্বগুলোকে আগে বদলাইতে হবে। এখানে যে ভার্ব আছে ওই ভার্বটাকে আগে চেঞ্জ করতে হবে। দেখেন এখানে সাম পিপল বিলিভ, তাহলে আপনি শিখে গেলেন এটা। যখন এরকম থাকবে সাম পিপল বিলিভ বললেই বা সাম বিলিভ, তখন আপনার এই ফ্রেজটা আপনি ইউজ করেন, ইট ইজ অফেন আর্গুড দ্যাট, হয়ে গেল, তাই না? এটা এমন কঠিন জিনিস না যে আমি 1 মাসে রপ্ত করব, এখনই শিখে নেন। যখন এরকম কিছু কথা থাকবে আপনি এটাকে আরেকভাবে বলতে গেলে এইভাবে বলেন, তাই তো? ওকে, প্যারাফ্রেজিং টেকনিক এখানে আমি আপনাদের এখানে ভেঙে দেখিয়েছি। যখন আপনারা আবার রিপিট করে ক্লাসটা দেখবেন তখন যেন বিষয়টা থাকে, বুঝতে পারেন। সিনোনিমাস আমি ক্রুয়েলের জায়গায় কি ইউজ করছি, আনএথিক্যাল। আর কি হইতে পারতো, ইনহিউম্যান হইতে পারতো, ইজ ইনহিউম্যান এখানে যদি আমি বলতাম তাহলে এটা হতো। আচ্ছা, এখানে ক্রিয়েট, দেখেন এখানে আমাদের ওয়ার্ড ফর্ম এখানে এটা নাই, যেখানে আমি দেখিয়েছি যে ক্রিয়েটটা কিভাবে হতে পারে, ক্রিয়েশন নাউন করে দিলেন। পিপুল ডিস্ট্রয় নেচার, সাপোজ পিপুল ডিস্ট্রয় নেচার অ্যাক্টিভে আছে, তাহলে আমি কি করতে পারি, নেচার ইজ ডিস্ট্রয়েড বাই হিউম্যানস, আমার প্যাসিভে করে দিলাম। সহজ তো? এই জন্য আপনাদেরকে যে শিখিয়েছি অ্যাক্টিভ আর প্যাসিভ করেন, একই সেন্টেন্সে অ্যাক্টিভ, একই সেন্টেন্সে প্যাসিভ, প্রেজেন্ট কন্টিনিউয়াসের অ্যাক্টিভ, প্রেজেন্ট কন্টিনিউয়াসের প্যাসিভ। দেখেন স্ট্রাকচারটা কেমন হয়, তাহলে আপনার এই যে প্যারাফ্রেজ করতে আপনি আরাম পাবেন, তখন ইজিলি আপনি চেঞ্জ করে ফেলতে পারবেন। আপনাকে যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করিয়েছি, ট্রান্সফরমেশন করিয়েছি, আপনি সহসাই একটা সিম্পল সেন্টেন্সে আছে ওটাকে কমপ্লেক্সে চিন্তা করতে পারবেন, চেঞ্জ করে দিতে পারবেন। তাহলে প্যারাফ্রেজ করতে আপনার কোনো প্রবলেম হবে না, যদি আপনি এখন পর্যন্ত যে ক্লাসগুলো করানো হয়েছে সেটা যদি আপনি বোঝেন যে আসলে টেকনিকটা কি, কিভাবে করতে হয়। এই যে আজকে দেখিয়ে দিলাম কিভাবে করতে হয়, পারার কথা। তাহলে প্যারাফ্রেজটা তো আমরা পারলাম। ওকে, তারপরে চলেন থিসিস স্টেটমেন্ট। থিসিস স্টেটমেন্টটা খুবই ইম্পর্টেন্ট। থিসিস স্টেটমেন্ট কোথায় থাকে, থিসিস স্টেটমেন্ট থাকে ইন্ট্রোডাকশনে, মানে আপনি কোন জিনিসটা আপনি এক্সপ্লোর করতে যাচ্ছেন বা আপনি কোন ওপিনিয়নের বেসিসে আপনার এসেটা লিখতেছেন, সেই গাইডলাইনটা ক্লিয়ার থাকতে হবে একদম। ওকে, ওই যে বলছি ক্লিয়ারলি আপনাকে অ্যাড্রেস করতে হবে। আপনি দুই নৌকায় পা দেওয়া যাবে না, যে এপারে এপারে এটা করা যাবে না, একদম ক্লিয়ার স্ট্যান্ড থাকতে হবে কিছু কিছু কোয়েশ্চেনের ক্ষেত্রে। সো দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট সেন্টেন্স ইন ইউর এসে। ইট টেলস দি এক্সামিনার হোয়াট ইউ থিঙ্ক। বুঝতে পেরেছেন? আচ্ছা, এখানে খেয়াল করেন, আপনার কাছে মনে হতে পারে স্যার এখানে সেন্টেন্সে লিখছে হোয়াট ইউ থিঙ্ক, আপনার কাছে ন্যাচারালি কি আসে, হোয়াট ডু ইউ থিঙ্ক। এন্ড হোয়াট ডু ইউ থিঙ্ক আর হোয়াট ইউ থিঙ্ক এর মধ্যে পার্থক্য কি? এই কোশ্চেনটা ইন্টারোগেটিভ আর এটা হচ্ছে অ্যাসার্টিভ। হ্যাঁ, যেটা তুমি মনে করো। আর এখানে বলতেছে তুমি কি মনে করো, তুমি কি মনে করো, এটা প্রশ্ন করা হচ্ছে। আর এখানে আমরা এটা কি করলাম, কমপ্লেক্স সেন্টেন্স করলাম। ইট টেলস দি এক্সামিনার হোয়াট, এখানে সাবঅর্ডিনেটিং কনজাংশন ইউ থিঙ্ক, এইটুকু সেন্টেন্সের মধ্যে আমি কমপ্লেক্স সেন্টেন্স করে ফেলছি। ঠিক আছে, হোয়াট ডু ইউ থিঙ্ক এটা তো একটা প্রশ্নবোধক বাক্য, কিন্তু এখানে হোয়াট ইউ থিঙ্ক, আপনার কাছে মনে হতে পারে স্যার কি হোয়াট দিছে, আবার এখানে প্রশ্নবোধক দেয় নাই কেন, এটা অ্যাসার্টিভ করা হয়েছে। যেমন মনে করেন হোয়াট আই বিলিভ ইজ দ্যাট, এবার হোয়াট আই বিলিভ। এখন যদি বলা হয় হোয়াট ডু ইউ বিলিভ, সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। বুঝতে পেরেছেন? আশা করি ধরতে পেরেছেন। এইভাবে যখনই আপনারা প্যাসেজ আরো বেশি পড়বেন তখন এইগুলো ব্যাপার কোয়েশ্চেন আরো আসবে। কোয়েশ্চেন যদি আসে আপনারা অ্যাড্রেস করবেন, আমি আপনাদেরকে ধরিয়ে দিব, ধরলেই আপনি বুঝতে পারবেন, বুঝলেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আচ্ছা, দেখেন আপনি বলছেন আই উইল ডিসকাস বোথ ভিউজ, ঠিক না? আপনাকে বলেছে যে আমি অপিনিয়নের বেস, মানে গতকালে যে লেকচারটা নিয়েছি ওইটার উপরে বেস করে এই আলোচনাটা করছি। তা আপনাকে যদি অপিনিয়ন বলে হোয়াট ডু ইউ থিঙ্ক, ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি, এরকম প্রশ্ন যখন আপনাকে বলবে তখন আপনি যদি বলেন আই উইল ডিসকাস বোথ ভিউজ, তাহলে এই কোয়েশ্চেনের আন্ডারে এই থিসিস স্টেটমেন্টটা পারফেক্ট না, এটা উইক। আমি এখানে লিখেছি উইক।
স্ট্রং কি হবে, আপনাকে একেবারে খুবই স্পেসিফিক হতে হবে। আই ফার্মলি এগ্রি উইথ দিস ভিউ পয়েন্ট বিকজ জুলস এইড কনজারভেশন এফোর্টস। আচ্ছা, এবার আসলো আউটলাইন ম্যাপ। এটাও থাকে কোথায়? ইন্ট্রোডাকশনেই থাকে। কি সেটা? এটা রিডারকে আসলে বলে দেয় যে আপনার প্যারাগ্রাফ কি কি প্যারাগ্রাফ আপনি লিখবেন, মানে কয়টা প্যারাগ্রাফ হবে। আপনি বলতেছেন দিস এসে উইল ডিসকাস, একটা পয়েন্ট বললেন, অ্যান্ড আরেকটা পয়েন্ট বললেন, তাহলে আপনার প্যারাগ্রাফ এতে 1 নম্বর প্যারাগ্রাফে এই পয়েন্টটা নিয়ে আপনি টপিক সেন্টেন্সে এই পয়েন্টটাকে এক্সপ্লেন মানে অ্যাড্রেস করে পরে এক্সপ্লেন করবেন। আর প্যারাগ্রাফ যেটা বডি প্যারাগ্রাফ যেটা 2 নম্বর, মানে আপনার এসের 3 নম্বর। কেন এসের 3 নম্বর একটু বুঝে নেন। প্রথম প্যারাগ্রাফ তো ইন্ট্রোডাকশন, এরপরে যে প্যারাগ্রাফটা এটাকে আমরা বডি প্যারাগ্রাফ বলতেছি। ইন্ট্রোডাকশনের পরে প্রথম প্যারাগ্রাফের পরে যেই প্যারাগ্রাফ হয় এটাকে বডি প্যারাগ্রাফ বলি। তাহলে এটা বডি প্যারাগ্রাফ 1, বডি প্যারাগ্রাফ 1, আর এটা হচ্ছে বডি প্যারাগ্রাফ 2, আর এটা হচ্ছে কনক্লুশন। বুঝতে পেরেছেন? তো বিষয়টা হচ্ছে যখন আপনাকে বলতেছি প্যারাগ্রাফ 1 মানে এসের যদি প্যারাগ্রাফ 1 হয় তাহলে ওটা ইন্ট্রো, আর যখন বলছি বডি প্যারাগ্রাফ 1 তাহলে ওটা আপনার প্যাসেজের সেকেন্ড প্যারাগ্রাফ, এসের আপনার সেকেন্ড প্যারাগ্রাফ, ওটাই হচ্ছে বডি প্যারাগ্রাফ 1। তাহলে এই পয়েন্ট এটা এখানে আলোচনা হবে আর পয়েন্ট বিটা এখানে আলোচনা হবে। তাহলে বিষয়টা দেখেন কোহেশন থাকলো, আপনি যা বললেন সেটার স্ট্রাকচার অনুযায়ী আপনার লেখাটাও স্ট্রাকচার আমরা পাচ্ছি। এটাও খেয়াল করবেন যখনই কোনো আপনি রাইটিং স্যাম্পল দেখবেন তখন কিন্তু খেয়াল করবেন যে কিভাবে ওরা এই বডি প্যারাগ্রাফে কি আলোচনা করলো, এইটার আপনি টেস্ট পাচ্ছেন কিনা ইন্ট্রোডাকশনে। এইখানে ইন্ট্রোডাকশনে যা দেয়া আছে ওইভাবেই কি সাজানো আছে কিনা, সাজানো হলে ওটা ঠিক আছে। ওকে, সো দিস essay will argue that Jews play a vital role in preventing extinction and educating the people, educating the public. তাহলে এই প্যারাগ্রাফে আপনার এটা কিভাবে এইটা আলোচনা করা হবে, এই প্যারাগ্রাফে এটা আলোচনা করা হবে। বুঝতে পেরেছেন? তো এই হচ্ছে ব্যাপারটা, এইভাবে লিঙ্ক থাকে, লিঙ্কটা আপনাকে বুঝতে পারতে হবে এবং আপনাকে যদি এটা আপনি এক্সিকিউট করতে পারেন চমৎকার, আপনি স্ট্রাকচারে লিখেছেন এবং কোহেশন মেইনটেইন হয়েছে। ওকে, পুটিং ইট টুগেদার স্যাম্পল। দেখেন আমরা যদি একটা কোয়েশ্চেনকে এখন আমরা এটা একসাথে মিলিয়ে দেখাই আপনাদেরকে তাহলে আপনারা বুঝতে পারবেন কিছুটা। যেমন কোয়েশ্চেনে বলছে বিগ স্যালারি ইজ মোর ইম্পর্টেন্ট দেন জব স্যাটিসফ্যাকশন, তাই না? মানে হাই স্যালারি, এখানে বিগ স্যালারি না দিয়ে আপনি হাই স্যালারিও থাকতে পারতো, দ্য হ্যান্ডসাম স্যালারি সেটাও থাকতে পারতো। ওকে, বিগ স্যালারি ইজ মোর ইম্পর্টেন্ট দেন জব স্যাটিসফ্যাকশন, এটা স্টেটমেন্ট, যেহেতু এটা স্টেটমেন্ট ফুল স্টপ হয়েছে, এটা একটা স্টেটমেন্ট, আপনাকে প্রশ্ন করছে এটা ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি। তাহলে এখানে আপনি তো দূর দিকে যেতে পারেন না, যে কোনো, যেহেতু অর বলেছে তাহলে আপনাকে যে কোনো একটা স্ট্যান্ড নিতে হবে, এটাকে আপনাকে প্রশ্ন করেছে, তাহলে সেটা আপনার ইন্ট্রোডাকশনে থাকতে হবে। খেয়াল করেন এখানে আমরা সেটা বলছি, ইট ইজ অফেন আর্গিউ দ্যাট, ইট ইজ অফেন আর্গিউ দ্যাট, তাহলে এখানে স্টেটমেন্ট কি ছিল? বিগ স্যালারি ইজ মোর ইম্পর্টেন্ট। হ্যাঁ, তাহলে এখানে আমরা বলছি যে অনেকে এটা মনে করে বা স্টেটমেন্ট দিচ্ছে, তখন আমি এখানে বলছি ওই একই স্ট্রাকচার, ইট ইজ অফেন আর্গিউ দ্যাট কি আর্নিং আ হাই ওয়েজ। দেখেন আমি বিগ স্যালারি বলি নাই, হাই স্যালারিও বলি নাই, আমি এখানে ওয়েজ দিয়ে আসছি, স্যালারি সিনোনিমাস ওয়ার্ড। আর্নিং আ হাই ওয়েজ ইজ মোর সিগনিফিক্যান্ট, এখানে ইম্পর্টেন্ট ছিল আমি সিগনিফিক্যান্ট ইউজ করেছি, ঠিক আছে? ইজ মোর সিগনিফিক্যান্ট দেন, এখানে দেন ছিল, এটা তো কম্পারেটিভে আসবে, জব স্যাটিসফ্যাকশন। আমি কি বলেছি? ফিলিং ফুলফিলড অ্যাট ওয়ার্ক। বুঝতে পেরেছেন? তাহলে কিভাবে আমরা ওখানে যেটা দেয়া আছে আমরা এখানে কিভাবে সেটাকে চেঞ্জ করছি। তাহলে আমার এটা হয়ে গেল প্যারাফ্রেজ। তাহলে প্যারাফ্রেজ হচ্ছে আপনার ইন্ট্রোডাকশনে প্রথম লাইন। তাহলে প্রথম লাইনটা আমরা কি লিখবো? আমার কোয়েশ্চেনেই দেয়া আছে, অনেক কিছু চিন্তা করতে হবে না, আমরা তো জানি না কি লিখবো, এই জন্য আমরা এক্সাম হলে নার্ভাস হয়ে থাকি। আমি জানি আমি কি লিখবো, আমার যে প্রম্পটটা দিয়েছে কোয়েশ্চেনটা ভালো করে পড়বো, বারবার করে পড়বো, বুঝবো এবং ওটাকে আমি প্যারাফ্রেজ করে দেবো। তাহলে আমার প্রথম লাইন হয়ে যাবে ইন্ট্রোডাকশনে আমার প্যারাফ্রেজ, যেটা নোশন দেয়া আছে, যে প্রম্পট বা কোয়েশ্চেন দেয়া আছে সেটাই হবে। আচ্ছা, ফাইন। এরপরে আপনার কি আসবে? থিসিস স্টেটমেন্ট। আপনি কি বলছেন? আই কমপ্লিটলি ডিসএগ্রি উইথ দিস অ্যাসারশন। আপনি এগ্রি করতে পারেন, ডিসএগ্রি করতে পারেন, মানে আপনি এখানে ক্লিয়ার করে বলবেন আপনি কি মনে করতেছেন।
ওকে, এবার আপনি আউটলাইনটা দিচ্ছেন। এবার বলবেন না যে আমি প্যারাগ্রাফ এতে এটা আলোচনা করব, প্যারাগ্রাফ 2 নম্বর প্যারাগ্রাফ বডি প্যারাগ্রাফে এটা আলোচনা, এরকম না। আপনি কি বলছেন, দিস এসে উইল আর্গিউ দ্যাট মেন্টাল হেলথ অ্যান্ড লং টার্ম ক্যারিয়ার মোটিভেশন, এই দুইটা হচ্ছে, এটা হচ্ছে 1 নাম্বার আর এটা হচ্ছে 2 নাম্বার পয়েন্ট। তাহলে আপনি বডি প্যারাগ্রাফ 1 যেটা, সেখানে আপনি মেন্টাল হেলথ কি কেন বেশি ইম্পর্টেন্ট আপনার হাই স্যালারি থেকে, সেটা আপনি এক্সপ্লেন করবেন, অ্যাড্রেস করবেন, এক্সপ্লেন করবেন, এক্সাম্পল দিবেন। আর লং টার্ম ক্যারিয়ার মোটিভেশন, এটা আপনি আরেকটা বডি প্যারাগ্রাফ নিয়ে আলোচনা করবেন। দেখেন, আপনি যদি সুন্দর করে গুছিয়ে লিখেন, আপনার বিষয়টা সহজ হয়ে যায়। আপনাকে শুধু কিভাবে প্যারাগ্রাফ ডেভেলপ করবেন সেটা নিয়ে আপনার মানে বিষয়টা ফোকাসটা থাকতে হয়, তাহলে প্যারাগ্রাফটা সুন্দর ডেভেলপ হয়ে যায়। কিন্তু আমরা লিখতে গেলে আইডিয়াই পাই না কি লিখবো। তাহলে আপনি প্রথম 5 মিনিট, আপনাকে বলেছিলাম প্রথম 5 মিনিট চিন্তা করেন, ব্রেনস্টর্ম করেন, আইডিয়া বের করেন, আইডিয়া বের করে তারপরে আপনি লিখেন, গুছিয়ে আইডিয়াটাকে গুছিয়ে এরপরে লেখা শুরু করেন। এবং আপনি ইন্ট্রোডাকশনে যেভাবে আপনি মানে গ্রাফটা করে ফেললেন, ওই গ্রাফটাকে আপনি ব্যাখ্যা করতেছেন। তাহলে আপনি এর পরবর্তীতে কি আসতেছে, বডি প্যারাগ্রাফ। বডি প্যারাগ্রাফের টপিক কি হবে, টপিক সেন্টেন্স কি হবে, এটা নিয়ে আপনার আসবে। এটার সাথে ব্লেন্ড করে কেন এটা জব স্যাটিসফ্যাকশনে মেন্টাল হেলথটা বেশি ইম্পর্টেন্ট সেটা নিয়ে আপনাকে একটা লাইন লিখতে হবে। প্রথম লাইনটা সেটাই টপিক সেন্টেন্স। তারপরে প্যারাগ্রাফে লং টার্ম ক্যারিয়ার মোটিভেশন নিয়ে আপনি কথা বলবেন। ওকে, সো এটা বলছেন আর ফার মোর ভ্যালুয়েবল দেন ফিনান্সিয়াল গেইন। তাহলে এটা দিয়ে আপনি পুরো ইন্ট্রোডাকশন হয়ে গেল, আপনার আউটলাইনও আপনার চলে আসলো। এটা থেকে আপনার এক্সামিনার বুঝে ফেলছে আপনার প্যারাগ্রাফটা, আপনার টোটাল এসেটা 4 প্যারাগ্রাফের হবে। এটা থাকবে বডি প্যারাগ্রাফ 1 এ, এটা থাকবে বডি প্যারাগ্রাফ 2 এ। ইন্ট্রোডাকশন এইটা তো একটা প্যারাগ্রাফ হয়েছে, আর একটা কনক্লুশন আসবে। এই হলো আপনার আউটলাইন, আপনার লেখা দেখেই বোঝা যায়। ওকে, সো দেখেন আমরা থিসিস স্টার্টার কি কিভাবে আমরা লিখতে পারি। ধরেন এইগুলো আপাতত দিয়ে রাখছি, আপনি যদি লিখতে লিখতে আপনি আরো ডিসকভার করতে পারেন সেটাও হতে পারে। 5টা অপশন আপনার কাছে দিয়ে রাখলাম, প্র্যাকটিস করতে পারেন শুরুর দিকে। যেমন আপনি বলছেন আই স্ট্রংলি এগ্রি উইথ দিস নোশন দ্যাট, এটা আপনি করলেন। আই কমপ্লিটলি ডিসএগ্রি উইথ দি আইডিয়া, এভাবে বলতে পারেন, দিস নোশন, দ্য আইডিয়া while I acknowledge that, মানে এটাও আমি অ্যাকনলেজ করি। যেমন গতকাল আমি বলেছিলাম আপনাদেরকে, একটা স্যাম্পল অ্যান্সারে দেখবেন যে অপোজিট ভিউটাকে, যেখানে লম্বা সময়ে জেলখানায় আটকিয়ে রাখা অপরাধীদেরকে, সেই বিষয়টার কথা ছিল। সে বলছে যে হ্যাঁ, এটার বেনিফিট তো আছে, কিন্তু আমি বিশ্বাস করি যে তাদেরকে যদি রিহ্যাবিলিটেশনের মাধ্যমে তাদেরকে এডুকেট করা যায়, তাহলে এটা আরো বেটার হবে সমাধানটা, তাই না? So why I acknowledge the opposite viewটা দিলেন, I firmly believe that, এভাবেও আপনি লিখতে পারেন। I am inclined to agree that, it is evident that, এভাবেও লিখতে পারেন। ঠিক আছে, তো আপনার থিসিস স্টেটমেন্টের স্টার্টার গুলো এভাবে হতে পারে। আর এখানে তো এটা আপনার কোয়েশ্চেন অনুযায়ী বাকিটা লিখবেন। ওকে, সো প্যারাফ্রেজিং এর সিনোনিমাস ওয়ার্ড গুলো দেখেন, আপনাদের কিছু লিস্ট করে দিলাম, আপনারা এইভাবে লিস্ট করে ফেলবেন। হ্যাঁ, আপনারা একটা ডায়েরি মেনটেন করবেন এভাবে। যেমন ইম্পর্টেন্টের জায়গায় কি কি হতে পারে, ভাইটাল হতে পারে, ক্রুশাল হতে পারে, সিগনিফিকেন্ট হতে পারে, ইম্পারেটিভ হতে পারে। তো এগুলো আপনারা একটা গ্রুপ করে রাখলেন। এই গ্রুপ করে রাখলে তাহলে আপনার মাথায় যাবে। তাহলে যদি আপনি দেখেন ইম্পর্টেন্ট আছে, তাহলে আপনি ওটার সাথে ম্যাচ করে এরকম দিয়ে দিলেন, চেঞ্জ করে ফেললেন। ব্যাডের ক্ষেত্রে আপনি রাখতে পারেন ডেট্রিমেন্টাল, এটা খুব ওয়াইডলি ইউজ হয়, এটা ইউজ করার চেষ্টা করবেন। ডেট্রিমেন্টাল, অ্যাডভার্স ইউজ করতে চেষ্টা করবেন। হ্যাঁ, আর বাকি তো হার্মফুল আর নেগেটিভ, এটা তো আপনি জানেন। ব্যাড, ঠিক আছে, ব্যাড ইউজ করবেন, এগুলা ব্যাডটা অ্যাভয়েড করবেন। যদি আপনার হার্মফুল বা অ্যাডভার্স দেওয়া থাকে, আরেকটা ইউজ করেন, ডেট্রিমেন্টাল ইউজ করেন, নেগেটিভ ইম্প্যাক্ট ইউজ করেন, এভাবে ইউজ করেন। ওকে, গুডের ক্ষেত্রে গুড, যেগুলো গুড ভোকাবুলারি কি, বেনিফিশিয়াল, অ্যাডভান্টেজাস, পজিটিভ, আরও আপনি বের করে নেবেন এই ইয়াতে, ক্যাটাগরিতে। পিপল, ইন্ডিভিজুয়ালস, সিটিজেন্স, দ্য পাবলিক, সোসাইটি, হ্যাঁ, সমস্ত মানুষকে নিয়ে সমাজ। গভর্নমেন্টের অল্টারনেটিভ কি হতে পারে, দি অথরিটিস, স্টেট অফিসিয়ালস, পলিসি মেকার্স, এরকমভাবে। মানে আপনাদেরকে একটা স্যাম্পল দেখালাম যে আপনারা ভোক্যাবগুলো কিভাবে লিস্ট ডাউন আলাদা আলাদা করে ফেলবেন, এবং এগুলো চেষ্টা করবেন একাডেমিক ভোকাবুলারি, যেগুলো আমরা রিডিং প্যাসেজ থেকে নিয়ে যখনই প্রত্যেকটা শব্দ যেটা আপনি জানেন না, ওটা আপনি ডিকশনারিতে খুঁজবেন।
ডিকশনারিতে খুঁজে যখন দেখবেন আগে আরেকটা শব্দ খুঁজেছিলেন এরকমই তো মিনিং ছিল, এই দুটাকে একটা ক্রাইটেরিয়া, একটা ক্যাটাগরিতে, একটা লিস্টে ফেলে দিবেন। এরপরে দেখেন ইন্ট্রোডাকশনটা একটা হ্যান্ডশেক। আমি যখন মনে করি কারোর সাথে দেখা হয়, তো হ্যান্ডশেকটা খুব ম্যাটার করে না, একটা নিজেদের মধ্যে একটা কানেকশন তৈরি হয়, একটা ওয়েলকামিং একটা টোন থাকে, সব কিছু ব্যাপার থাকে হ্যান্ডশেক। সো মেক ইট ফার্ম, ক্লিয়ার অ্যান্ড ব্রিফ। ডোন্ট টেল দি এক্সামিনার ইউর লাইফ স্টোরি। ওইখানেই ওই হ্যান্ডশেক প্রথম দিনেই যদি আপনি অনেক দেখবেন, আসলে অনেকেই আছে যে প্রথম দেখাতে এত কথা বলে ফেলে, এত কি কি করে না করে, কোথায় কি হয়েছে, কবে বিয়ে করছে, সব স্টোরি বলে ফেলে। তো ওই সম্পর্কটা খুব ভালো এগোয় না। সো হ্যান্ডশেকটা খুব ফার্ম, ক্লিয়ার অ্যান্ড ব্রিফ থাকতে হয়। টেল দেম ইউর ওপিনিয়ন, কোনো বিষয়ে নিয়ে আপনার ওপিনিয়ন বা মন্তব্য সেটা বলতে পারেন। অ্যান্সার্স ইজ রেলিভেন্ট টু দ্য কোয়েশ্চেন্স। আপনি কি কি করবেন এবং কি কি করবেন না, ডুজ অ্যান্ড ডোন্টস এর ব্যাপারগুলো আমাদের একটু বুঝতে হবে। অ্যান্সার হোয়াট ইউ হ্যাভ বিন আস্কড ইন দ্য কোয়েশ্চেন, এটাই আপনি বলবেন। ডোন্ট প্রডিউস অ্যান এসে দ্যাট ইজ ক্লোজ টু এ টপিক ইউ হ্যাভ প্রিভিয়াসলি প্রিপেয়ার্ড। মানে একটা পড়ছিলেন, মুখস্থ ছিল, সেটা মুখস্থ আছে, ওইটাই আপনি একটু কানেক্ট করে লিখে দেওয়ার চেষ্টা করলেন। হ্যাঁ, ওই যে কুমির, নদীতে কুমির নিয়ে এসে কাটা 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 এরকম বলার চেষ্টা করবেন না। Make sure your examples and ideas are relevant. If you generalize too much and are not specific enough, this will affect how your ideas are presented to the examiner. এক্সামিনার যদি আপনি এই লিখা দিয়ে বোঝান যে আপনি আসলে এটা মুখস্থর মতো করে আপনার এটা তৈরি জিনিস খাওয়াচ্ছেন, তাহলে সে পছন্দ করবে না। বুঝতে পেরেছেন? আপনাকে ফ্রেশ কুক মনে করেন অর্ডার দিতে বলছে রেস্টুরেন্টে গিয়ে, আপনি চাইলেন যে ফ্রেশ যদি আমাকে এখনই আমাকে তৈরি করে দেবেন আপনারা ইনস্ট্যান্ট, এটা আপনি পছন্দ করেন, এটার জন্য অনেক টাকা দিয়ে খেতেও যান, কিন্তু আপনি যখন খেতে খেতে বুঝলেন যে এটা আমাকে গতকালে রাতের রান্নাটা দিচ্ছে, তখন আপনার কেমন লাগবে? তো অবশ্যই আপনি ওই ওয়েটারকে টিপস তো দিবেনই না এবং ভালো রিভিউ দিবেন না। তো একইভাবে আপনার এক্সামিনারও আপনাকে ভালো রিভিউ দিবে না যদি আপনি আপনার পুরাতন চাবানো জিনিস আপনি আবার লিখে ফেলেন। সো ডু এবং ডোন্টস এগুলো বেশি বেশি আমি এইভাবে দেখাতে পছন্দ করি, ডুজ অ্যান্ড ডোন্টস। মেক শিওর ইউর আইডিয়াস আর ডিরেক্টলি রিলেটেড টু দ্য কোয়েশ্চেন। Use ideas and examples that you are familiar with and that relate directly to the topic. Extend your answer to include a number of ideas that will support the question. কি কি করবেন না? Include irrelevant information, এটা করবেন না। Over generalize করবেন না। Produce a memorized essay, এটা করা থেকে বিরত থাকবেন। Present recent research or statistics related to the topic. At least 41% of all men, এরকম ডেটাও খুব বেশি। মনে করেন আমরা যদি কখনো ডেটা দেই না, কোনো রেফারেন্স দেই, এটাও কিন্তু মেমোরাইজ করা, এটা তো খুব অ্যাপ্রিসিয়েটেড না। আপনি আর্গুমেন্টের মাধ্যমে, যুক্তির মাধ্যমে কথা বলাটাই, রেফারেন্স খুব বেশি ইউজ না করাটাই আইএলটিএস এর জন্য উপযুক্ত। আইএলটিএস এ যদি আপনি কোনো রেফারেন্স দেন, তার মানে ওটাও তো একটা রেকর্ডেড এবং মেমোরাইজড একটা, আপনাকে এটা যেহেতু আপনার প্রোডাক্টিভ স্কিল, তো আপনি কতটুকু আপনার ল্যাঙ্গুয়েজ, আপনার ভাষা, আপনার আইডিয়াতে কতটুকু আপনি তৈরি করতে পারেন, বোঝাতে পারেন, সেটা, এটা যে করাই যাবে না এমনটা না, কিন্তু খুব বেশি এটা অভ্যস্ত করবেন না, তাহলে বোঝা যাবে যে আপনি এই যে শব্দগুলো পড়ছেন আপনার মুখস্থ যে সেন্টেন্স গুলো দিয়ে বা ইনফরমেশন আপনি মেমোরাইজ করে আসেন ওটা দিয়ে, এটা খুব কম ইউজ করবেন। সো অ্যান্সার অল পার্টস অফ দ্য কোয়েশ্চেন, জয়টা পার্ট থাকবে তয়টা কোয়েশ্চেন, গতকালই আমরা ক্লাসে আলোচনা করার চেষ্টা করেছি। ইউ মাস্ট রিড দ্য কোয়েশ্চেন কেয়ারফুলি অ্যান্ড ডিসাইড হাউ মেনি পার্টস আর ইন ইট। ইউ মাস্ট অ্যান্সার অল পার্টস of the question to reach a band 6 or higher. হ্যাঁ, 6 এর নিচে চলে আসবে না হলে অ্যাড্রেস না করতে পারলে। আচ্ছা, it is very important to present a clear position when answering the statement to show that you understand the question being asked and to keep that position clear throughout the essay. সো কোয়েশ্চেন টাইপ আবারও একটু দেখাচ্ছি, খেয়াল করেন, আমরা কোয়েশ্চেনটা দেখাচ্ছি এবং বলে দিচ্ছি কয়টা পার্ট, এবং আপনি সেখানে অপিনিয়নটা কিভাবে কি দরকার সেটা বলে দিচ্ছেন। To what extent do you agree or disagree with this statement? তাহলে এটা এক পার্টের কোশ্চেন, আপনি এগ্রি করেন কেন, এর দুই রকম কারণ দিয়ে দুইটা বডি প্যারাগ্রাফ তৈরি করবেন, পার্ট কিন্তু একটাই। To what extent do you agree or disagree? আপনি এগ্রি অর ডিসএগ্রি বললেন, ইয়েস আই এগ্রি, এবং তারপর আরেকটা প্যারাগ্রাফ করলেন যে কি কোন মাত্রায় এগ্রি। যেমন আমি গতকাল একটা উদাহরণ দিয়েছিলাম, আপনি ছোট যারা বাচ্চা বা ছোট যারা লার্নার, স্কুলের যারা স্টুডেন্ট, তাদেরকে আপনি বলছেন যে
তাদেরকে সঠিক ভালো মন্দ শেখানোর জন্য অবশ্যই কি দরকার, শাসন দরকার। আপনি বলেন আই এগ্রি। এখন এই যে আই এগ্রি, শাসনটা কেমন দরকার? আপনি পরে আরেকটা প্যারাগ্রাফ বললেন আমি শাসন বলতে বোঝাচ্ছি উইথড্রয়াল অফ ইমোশনাল অ্যাটাচমেন্ট। মনে করেন আপনি হাসি মুখে তার সাথে কথা বলতেন, আপনি তাকে গিফট দিতেন, সব প্রতিদিনই তাকে বাইরে খেলতে যেতে দিতেন। তো সে যখন কোনো কাজ ঠিক করে করে নাই বা ভুল করেছে, সেটার জন্য তাকে উইথড্রয়াল, এই মনে করেন খেলা যাওয়া বন্ধ তার, বা তার সাথে আপনি চোখে চোখে কথা বলছেন না, হাসি মুখে তাকে অ্যাটেনশন দিচ্ছেন না, মেন্টালি আপনি তাকে একটু পানিশমেন্ট, এবং ভুল কাজ করেছেন, ইউ আর নট হ্যাপি উইথ হিম, এটা বোঝানো। নাকি যে তাকে একেবারে ফিজিক্যালি অফেন্ডেড করে দেয়া, বুঝতে পেরেছেন? তাকে মানে আঘাত করার ব্যাপারটা বলছি আর কি। ফিজিক্যাল পানিশমেন্টের কথা আপনি বলছেন যে না আমি ফিজিক্যাল পানিশমেন্টের কথা বলছি না, আমি পানিশমেন্টটা এরকম হবে। তো এই যে আপনি টু হোয়াট এক্সটেন্ট এটা বলে দিলেন, ওটা আরেকটা প্যারাগ্রাফে বললেন এরকম। দেখেন এখানে আরেকটা কোয়েশ্চেন, ডিসকাস বোথ ভিউজ এন্ড গিভ ইওর অপিনিয়ন। এই কোয়েশ্চেনে তিনটা পার্ট, ছোট্ট একটা জায়গা কিন্তু তিনটা পার্ট, আপনাকে তিনটা বডি প্যারাগ্রাফ দিতে হবে এখানে। ইউ হ্যাভ টু প্রেজেন্ট ইওর অপিনিয়ন, ইট মে বি ওয়ান অফ দ্য ভিউজ অর এ কম্বিনেশন অফ বোথ, সেটা আপনাকে আলাদাভাবে দেখাতে হবে। আরেকটা কোয়েশ্চেন দেখেন, ওয়াই ইজ দিস সো, গিভ রিজন ফর দিস এন্ড সলিউশন। তাহলে আপনাকে এখানে কেন এটা ঘটতেছে, মনে করেন যে একটা প্রশ্ন ছিল যে সবাই বিয়েতে অনেক খরচ করে, এরপর আপনাকে বলছে কেন এত এই কাজটা কেন করে তারা, এবং এটার কারণ কি, এবং এটা সলিউশন কি। তাহলে আপনাকে এটা তিনটা পার্ট, আপনাকে তিনটা বডি প্যারাগ্রাফ এখানে দিতে হবে, 5 প্যারাগ্রাফের এসে হবে, তাই না? এখানে position is presented on why this is so, the reason for this issue and solution, এটা বুঝতেই পারলেন। এরপরে দেখেন আরেকটা কোয়েশ্চেন, do the disadvantages, হ্যাঁ আগে disadvantages আছে, do the disadvantages of international tourism outweigh the advantages। তাহলে এখানে দুই পার্টের কোয়েশ্চেন বলতে হবে আপনাকে। ওকে, আরেকটা কোয়েশ্চেন দেখেন, why is this so, what effect does it have on the individual and society। তাহলে এখানে আপনাকে বলতে হচ্ছে কারণটা, yes you must give reasons for the statement and that then present the effect it has on ইন্ডিভিজুয়াল এবং সোসাইটি। সোসাইটির উপরে কি এটা ইমপ্যাক্ট, ইন্ডিভিজুয়ালের উপর কি ইমপ্যাক্ট, দুটো কিন্তু এক প্যারাগ্রাফে হবে না, আলাদা আলাদা করে দিলে আরো বেশি সেগমেন্টেড হয় এবং আপনার প্যারাগ্রাফিংটা প্রপার হয়। তো এই বিষয়টাও আপনাকে বুঝে নিতে হবে। তো আবারও আপনাকে ডুজ এন্ড ডোন্টস, রিড দ্য কোয়েশ্চেন কেয়ারফুলি এন্ড ডিসাইড হাউ মেনি পার্টস, present your opinion and support it throughout the whole essay. If asked to present both views, make sure each view is presented equally। কোনোটার একটা ভিউ আপনি 90 ওয়ার্ডে লিখছেন বা 13 লাইনে লিখছেন, আরেকটা ভিউটা আপনি 3-4 লাইনে লিখে প্যারাগ্রাফটাও ছোট, এটা যদি হন তাহলে লেন্থটা যদি অলমোস্ট সিমিলার না হয় তাহলে কিন্তু আপনার প্রপার অ্যাড্রেস করা হলো না, এটাও খেয়াল রাখবেন। হ্যাঁ, হতে পারে 11-12 লাইন এটা তারতম্য হতে পারে, তার মানে এমন না যে একটা 7 লাইনের একটা প্যারাগ্রাফ হলো আর একটা 13 লাইনের প্যারাগ্রাফ হলো, এটা হবে না। সো ব্যালেন্স করতে হবে। ওয়াচ ফর প্লুরালস ইফ ইউ আর আস্কড টু গিভ অ্যাডভান্টেজেস, যদি আপনাকে অ্যাডভান্টেজেস দিতে বলে তাহলে অবশ্যই আপনাকে অ্যাট লিস্ট দুটো অ্যাডভান্টেজেস, এটা অনেকে খেয়াল করে না। হ্যাঁ, অ্যাডভান্টেজ, একটা অ্যাডভান্টেজ বললো আরেকটা ডিসঅ্যাডভান্টেজ বললো, হয়ে গেল। তাহলে যদি আপনাকে অ্যাডভান্টেজেস বলে তাহলে আপনাকে একাধিক অ্যাডভান্টেজেস বলতে হবে। ইউ মাস্ট প্রেজেন্ট মিনিমাম অফ 2। এরপরে দেখেন, ওয়াচ ফর অ্যান্ড, ইউ মে নিড টু কমেন্ট অন মোর দ্যান ওয়ান এলিমেন্ট। এরপরে দেখেন, রাইট মোর দ্যান 250 ওয়ার্ডস, এটা অবশ্যই আপনাকে লিখতে হবে। ডোন্ট হচ্ছে ইগনোর পার্টস অফ দ্য কোয়েশ্চেন, কোনো পার্টকে ইগনোর করবেন না, অ্যাজিউম করবেন না যে অনুমান করে যে আপনার অপিনিয়ন ক্লিয়ার হয়েছে। ইউজ দ্য ফার্স্ট পারসন টু এনশিওর, হ্যাঁ ইয়েস আই বিলিভ, আই থিঙ্ক, এভাবে বিষয়টা, নো ইটস ইওর ওপিনিয়ন, অ্যাজিউম করবেন না। টেল দি এক্সামিনার হোয়াট ইউ আর গোয়িং টু সে and what you have said, produce a short essay। Okay, organize your essay logically with clear progression using linked phrases। এই linked phrases হচ্ছে আপনার কোহেশনটা মেইনটেইন করবে। Ideas must be expressed and ordered clearly, starting with an introduction and moving to a conclusion। If you are asked to present both views and your opinion, state your opinion at the beginning of the essay and then move on to the present both views। on to present, আগে opinionটা বলে দেন, তারপর আপনি present views এ যান, দুটো views কে present করেন। You can then come back to your opinion and then conclude the essay। আরেকটা প্যারাগ্রাফ আপনি opinion আবার বলতে পারেন, কিন্তু প্রথমে কিন্তু আপনার opinionটা দিয়ে তারপরে আপনি views গুলো ডিসকাস করবেন। This is a logical way to present these ideas। অনেক do's and don'ts আবারও লিস্ট করে দিয়েছে, কি কি করতে পারবেন কি কি করবেন না।
ইউজ আ রেঞ্জ অফ লিঙ্কিং ওয়ার্ডস, এগুলো আমরা শিখে নিব। ইউজ অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এটাও আমরা শিখবো। ইউজ রেফারেন্সিং অ্যান্ড substitution to avoid repetition. Use punctuation to make your writing coherent. Make sure your ideas are sequenced correctly. Make sure your ideas are logical and essay to follow, easy to follow. Use a separate paragraph for the introduction and the conclusion. Use one paragraph for each idea or topic area. Don't কি আছে? Overuse basic linking words like firstly, বারবার একই কথা বলতেছেন, এটা করবেন না। Start every sentence with a linker. এটা প্রত্যেকটাই লিঙ্কার, যেমন some people believe, however, that individuals must also, or I believe, on the other hand, that individuals do have a responsibility to. তো এটা করা থেকে বিরত থাকবেন একটু, হ্যাঁ। Try to put it in the middle of a sentence. লিংক করার চেষ্টা করেন। আপনি লিঙ্কিং ডিভাইস দিয়ে শুরু করেন প্যারাগ্রাফ, সেন্টেন্সের মধ্যে বারবার এটাকে আনবেন না, ওভার ইউজ হয়ে যাবে। ইউজ নাম্বারস, সিম্বলস অর অ্যাব্রিভিয়েশন, এটা করবেন না, হ্যাঁ। এই যে অ্যান্ড লিখেন, আপনি কথায় অ্যান্ড লিখেন, এভাবে অ্যান্ড লিখবেন না, আপনি এভাবে অ্যান্ড লিখেন, আর এভাবে লিখবেন না। এইটিসি আপনি যখন ইজি এভাবে লিখবেন না, অ্যাজ ফর এন এক্সাম্পল এভাবে লিখেন, এইভাবে এটাকে কথায় লিখেন, হ্যাঁ, কথায় লিখেন 1 2 এভাবে লিখেন, তাহলে সেটা ওয়ার্ড হিসেবে কাউন্ট হয়। অ্যাভয়েড করবেন, একেবারে লিখাই যাবে না 1 2 3 4 এমন না, তবে কথায় লিখবেন। ইউজ হেডিংস অর সাব হেডিংস, এটা করার দরকার নাই। আমরা যেটা করতাম আগে স্কুল কলেজে, তাই না, একেবারে লিখতাম ইন্ট্রোডাকশন, বডি প্যারাগ্রাফ এভাবে আন্ডারলাইন করে। আবার যারা ফিমেল স্টুডেন্ট তারা আবার অনেক কালারের দিয়ে কালি করতে ভালোবাসে, লাল নীল হলুদ সবুজ, তো এগুলো করার দরকার নেই, সাব হেডিং দেওয়ার দরকার নেই। আন্ডারলাইন ওয়ার্ড করবেন, ওয়ার্ডকে কখনো আন্ডারলাইন করবেন না যে ওটাকে হাইলাইট করে দিলেন, এটা করার দরকার নেই। ইউজ ওয়ান সেন্টেন্স প্যারাগ্রাফ, একটা সেন্টেন্সেই আপনি প্যারাগ্রাফ লিখলেন, ওটা হবে না। প্যারাগ্রাফে অবশ্যই ওয়েল ডেভেলপ হইতে হবে, এক্সপ্লেনেশন থাকতে হবে। কখনো এটা আমরা করি না সাধারণত, তারপরে কি কি করা যাবে না সেটা ভালোভাবে যেন মনে থাকে। স্টার্ট এভরি সেন্টেন্স উইথ এ লিঙ্কিং ডিভাইস, হ্যাঁ, এটাও আপনি, যেমন আপনি ইন্ট্রোডাকশনে তো আপনি লিঙ্কিং ডিভাইস দিয়ে শুরু করবেন না, আপনি বডি প্যারাগ্রাফে লিঙ্কিং ডিভাইস দিয়ে শুরু করবেন। কনক্লুশন, প্রত্যেক সেন্টেন্সকে আপনি, যেটা বললাম, প্রত্যেক সেন্টেন্সকে লিঙ্কিং ডিভাইস শুরু করবেন না, প্যারাগ্রাফে আপনি লিঙ্কিং ডিভাইস শুরু করবেন, যেটা অলরেডি এখানে আমরা বলেছি। ওকে, আপনার প্যারাগ্রাফকে, আপনার এসেটাকে প্যারাগ্রাফে আপনি করবেন, এটাকে অর্গানাইজ করবেন কিভাবে? ওই যে পিল মেথডটা বলেছিলাম, পয়েন্ট, এক্সাম্পল, এটা এক্সপ্লেইন করবেন আগে, এখানে এটা পরে আসবে, হ্যাঁ। আগে পয়েন্ট, তারপরে এক্সপ্লেইন, তারপরে এক্সাম্পল, এটা এখানে আসবে। ওকে, সো ইউ মাস্ট ইউজ এনাফ paragraphs to clearly show a structured response. This will show that you can organize and present your thoughts and ideas logically. একই জিনিস দেখেন, বারবার করে আপনাদেরকে করছি, এবং আপনারা মাথায় রাখবেন, এই যে পিল, এটা মাথায় রাখবেন। এরপরে আমরা আরো আপনাদেরকে কিছু কিছু এরকম ফর্মুলা শেখাবো, সেটা মনে রাখবেন। আপাতত পিলটা মনে রাখেন, প্যারাগ্রাফ কিভাবে সাজাতে হয়। তাহলে খেয়াল করেন, আমরা যদি এখন আবার একটু দেখাই, টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি উইথ দিস স্টেটমেন্ট, এখানে কয় প্যারাগ্রাফ হতে পারে? 4 বা 5 প্যারাগ্রাফ হতে পারে। তাহলে প্রথমটা হচ্ছে ইন্ট্রোডাকশন, তারপরে আপনি কেন আপনি এগ্রি করেন সেটা একটা রিজন, অ্যানাদার রিজন আরেকটা রিজন দিলেন সেখানে, হ্যাঁ। আরেকটা হচ্ছে অপোজিট যে পয়েন্টটা আছে সেটাও আপনি অ্যাড্রেস করতে পারেন, তারপরে কনক্লুশন, এভাবে হইতে পারে। ডিসকাস বোথ ভিউস অ্যান্ড গিভ ইউর ওপিনিয়ন, ওয়ান ভিউ, আদার ভিউ, ইউর ওপিনিয়ন, কনক্লুশন, ইন্ট্রোডাকশন, শেষ। 5, হ্যাঁ, 4 থেকে 5 প্যারাগ্রাফে লিখবো আমরা, 4টাকে স্ট্যান্ডার্ড ধরে রাখবো, আর কোয়েশ্চেন ওয়াইজ আমরা 5 প্যারাগ্রাফও যেতে পারি, এটা মাথায় রাখবো। ওয়াই ইজ সো, গিভ রিজন ফর দিস অ্যান্ড সলিউশন। তাহলে ইন্ট্রোডাকশন থাকলো, রিজন কেন এটা, এবং রিজন ফর দিস, ওয়াই ইট ইজ সো, এটা রিজন, রিজন ফর দিস, গিভ রিজন দিলেন, আর হচ্ছে সলিউশন দিলেন, কনক্লুশন দিলেন। তাহলে 5 প্যারাগ্রাফে যেতে পারে। Okay. Do the advantages of international tourism outweigh the advantages? তাহলে খেয়াল করেন, আপনি অ্যাডভান্টেজ দিলেন, ডিসঅ্যাডভান্টেজ, কনক্লুশন 4 প্যারাগ্রাফে আপনার হলো, এটা 5 প্যারাগ্রাফে আপনি যাবেন। Why is this so? এটা আবার 5 প্যারাগ্রাফে গেল। তাহলে এমন না আপনার যে আপনি বাসা থেকে মনেই করে গেলেন আমি যে কোনো ভাবে 4 প্যারাগ্রাফ লিখবো, সেটা কিন্তু না। আপনার কোয়েশ্চেন ভ্যারি করে কিন্তু আপনার প্যারাগ্রাফ, সেটাও কিন্তু এক্সামিনার এটা নোটিস করবে যে আপনি এই কোয়েশ্চেনে কিভাবে, এই কোয়েশ্চেনে আপনি কিভাবে 4 প্যারাগ্রাফে লিখেন। কারণ আপনার, তার মানে ইউ ডিড নট আন্ডারস্ট্যান্ড দ্য কোয়েশ্চেন, আপনি কোয়েশ্চেনের প্রত্যেকটা পার্টকে অ্যাড্রেস করেন নাই, করবেন না, আমার পসিবল না। তো যদি আপনাকে ওয়াই ইজ দ্য সো এটা অ্যান্সার করতে হয়, তাহলে এটা তো আলাদা জিনিস, এটা প্যারাগ্রাফে, আলাদা প্যারাগ্রাফে হবে। হোয়াট এফেক্ট ডাজ ইট হ্যাভ অন দি ইন্ডিভিজুয়াল, ইন্ডিভিজুয়ালের জন্য কিভাবে এটা এফেক্ট পড়ে,
তাই না? বা মনে করেন মুদ্রাস্ফীতি ব্যক্তিগতভাবে কিভাবে আমরা এফেক্টেড হচ্ছি, সোসাইটির উপরে কিভাবে ইম্প্যাক্ট করতেছে সেই বিষয়টা। হ্যাঁ, মুদ্রাস্ফীতি দেখা যাচ্ছে সোসাইটির উপরে আপনার এডুকেশনে কস্ট বেড়ে যাচ্ছে, স্কুলের ফিস বেড়ে যাচ্ছে, বাজার খরচ বেড়ে যাচ্ছে, ব্যক্তিগতভাবে তো যে কি হচ্ছে সেটা আপনি বুঝতে পারছেন। এভাবে আলাদা করতে পারা, কনক্লুশন দিলেন। ওকে, so use paragraphs, use linkers between and within your paragraphs, leave a space between each paragraph. হ্যাঁ, প্যারাগ্রাফিং এর দুটো আছে, ফর্মুলা আছে। এভাবে এভাবে লিখতে লিখতে এই হয়ে গেল, তারপর যদি আপনি আবার এখান থেকে শুরু করেন তাহলে এটা প্যারাগ্রাফ হিসেবে কাউন্ট হয়। ঠিক আছে? আবার ব্রিটিশ ফরম্যাটে প্যারাগ্রাফ হচ্ছে এই লিখছেন লাইন লিখলেন, বা এখানে পর্যন্ত গেল, আপনি এরপরে কি করলেন, একটা গ্যাপ দিলেন, এরপর এখান থেকে শুরু করলেন। লাইন গ্যাপ দিলেই, ওখানে তো লাইন টানা থাকে, তো এই লাইন গ্যাপ দিলেই এটা প্যারাগ্রাফ হিসেবে কাউন্ট হবে। এভাবে প্যারাগ্রাফ হিসেবে ধরা হয়। এমন না যে এখান থেকে আপনাকে এইখানে একটা ওয়ার্ড নিয়ে তারপরে এটা করতে হবে, এটাও প্যারাগ্রাফ, এভাবে করতে পারেন। ডোন্ট কি করবেন না, আপনি ইউজ সিঙ্গেল সেন্টেন্স প্যারাগ্রাফ, এটা করা যাবে না, এটা আমরা করিও না সাধারণত। যেহেতু করা যাবে না এই জন্য লিখছি, বলা কি যায়। আপনি হয়তো বললেন যে স্যার আমাকে তো বলেন নাই যে এক লাইনে প্যারাগ্রাফ হবে না, সে বলে দিলাম। ইউজ ভেরি লং প্যারাগ্রাফ, দ্যাট এটাও করবেন না, অনেক বড় প্যারাগ্রাফ একেবারে 20 লাইনের প্যারাগ্রাফ করে ফেলবেন না, তাহলে কি ব্যালেন্স হবে না সেই বিষয়টা। সো লেস কমন ভোকাবুলারি গুলো ইউজ করা, Band 8 writer skillfully used uncommon lexical items. Common terms are words and phrases we use every day to refer to personal experience. Uncommon terms are used when we discuss a specific topic. এটা ফ্রেজাল ভার্ব গুলো ইউজ করা শিখবো আমরা, এটা বলা হয়েছে। আমরা অবশ্যই যেমন দেখেন এখানে ব্যান্ড 8 collocations demonstrate natural precise, এটা যেমন ধরেন play a crucial role, এটা মানে হচ্ছে ইম্পর্টেন্স, address an issue, problem solving, এরকম ভাবে আমরা সেন্টেন্স বলতে পারবো। এটা পারবো না এমন না, এটা পারা যাবে, আমরা শিখে নেব। তো ওই জায়গাগুলো আমার কাজ, ওগুলো আপনাদেরকে দেখানো স্যাম্পল অ্যান্সারের মাধ্যমে, বারবার এটা প্র্যাকটিস করানোর মাধ্যমে আমি এগুলো শিখিয়ে দেবো, এটা আপনি পারবেন, কিন্তু আপনাদেরকে কাজের মধ্যে থাকতে হবে। ইফ ইউ ইউজ ফ্রেজাল ভার্বস, যেমন থ্রো আউট, থ্রো অ্যাওয়ে মানে ডিসকার্ড, থ্রো আপ মানে হচ্ছে গেট সিক হয়েছেন, এরকম আর কি আমরা ফ্রেজাল ভার্বগুলো ইউজ করা শিখবো। প্রিসাইজ ওয়ার্ড চয়েস, এটা বাই দ্য পাসিং অফ টাইম এটা আপনার মধ্যে চলে আসবে। ল্যাঙ্গুয়েজ দ্যাট উই ইউজ ইন এভরিডে স্পিচ, ইউজ ওয়ার্ডস দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড, যেটা আপনি বোঝেন সেটাই ব্যবহার করার চেষ্টা করবেন, যেটা বুঝতে পারতেছেন না ওটা কোথায় যাবে বা কি মিনিং দাঁড়াচ্ছে, শুধু শুনছিলেন আরেকজনকে ব্যবহার করতে, ওটা ব্যবহার করবেন না, যেটা আপনি কনফার্ম জানেন এটার ইম্প্যাক্টটা। ইউজ ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস দ্যাট আর রিলেটেড টু দ্য টপিক, ফ্রেজাল ভার্ব ইউজ করবেন, বাস। স্পেলিং মিস্টেক করা যাবে না, হ্যাঁ, টাইপোস ওই যে ওইরকম ভাবে সিম্বল ইউজ করা যাবে না, আমেরিকান ব্রিটিশ স্পেলিং এটা মিক্স আপ করা যাবে না। হ্যাঁ, এটা পরে একদম ফাইনাল টাচের সময় এই বিষয়গুলো আলাদা করে দেবো, এখন আর আমেরিকান ব্রিটিশ নিয়ে খুব বেশি মাথা ব্যথা করবেন না। একটু ছোট করে বলি, যেমন ধরেন আপনি যখন COLOR এটা হচ্ছে আমেরিকান স্পেলিং, আর এটা COLOUR এটা হচ্ছে ব্রিটিশ স্পেলিং, দুটোই কারেক্ট, ডিকশনারিতে দেখবেন। কিন্তু আপনি যদি কম্পিউটারে টাইপ করতে যান, কম্পিউটারে COLOUR এটা যদি লিখেন তাহলে এটা লাল 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 চলে আসবে, আন্ডারলাইন চলে আসবে, কিন্তু এটাও কারেক্ট, ডিকশনারিতে এটাও ওকে। সো আপনাকে যেটা বলা হচ্ছে যে আপনি মিক্স আপ করবেন না, হয় যদি আপনি ফলো করলে আমেরিকান স্পেলিং ফলো করেন অথবা ব্রিটিশ স্পেলিং, এটা আমি শেষের দিকে আপনাদেরকে এগুলো সেট করে দিতে পারবো ইনশাআল্লাহ। সো স্ল্যাং, ওয়ানা এগুলো ইউজ করতে হয় না রাইটিংয়ে, অনেকদিন ধরেই বলছি। ওল্ড ফ্যাশন ল্যাঙ্গুয়েজ আমরা ইউজ করবো না, এগুলো আসলে আমি দেখে দিব যে আপনার এটা ওল্ড ফ্যাশন, এটা ইউজ করবেন না, ও এটা জানার দরকার, আমি জানিয়ে দেবো যখন। হ্যাঁ, শেখার দরকার নেই, এগুলো আমরা ইউজ করি না এমনি। ওভার ইউজ সিনোনিমস, ওয়ান ইজ এনাফ, একই শব্দ আপনি মানে বারবার ইউজ করছেন এরকম না, একটা শব্দ বারবার আসবে কেন, একটা শব্দ 1-2 বার আসবে, ওই শব্দটা তো আর আপনার সেন্টেন্সে আসার কথা না, কারণ আপনি তো একটা আইডিয়া নিয়ে একটা প্যারাগ্রাফে লিখতেছেন। একটা প্যারাগ্রাফে কি একই শব্দের সিনোনিম আপনি 5 বার ইউজ করবেন? আসবে না, একবার আসতে পারে। ওকে, সো কন্ট্রাকশন ইউজ করবেন না, এটা অনেকদিন বলেছি। কান্ট, ডাজন্ট এগুলো ইউজ করবেন না। ডোন্ট ইউজ মেমোরাইজড ল্যাঙ্গুয়েজ, এটা ইউজ করবেন না। দ্য গ্রাস ইজ অলওয়েজ গ্রিনার অন দ্য আদার সাইড, লাভ ইজ ব্লাইন্ড, এগুলো ইউজ করবেন না। হ্যাঁ, এগুলো ফ্রেজ মুখস্থ, এগুলো ইউজ করবেন না। আচ্ছা, যেমন দেখেন আপনি নাওএডেজ বলেন, এটা ঠিক আছে, কিন্তু অতটা ঠিক নাই যদি আপনি এটা বলেন ইন রিসেন্ট টাইমস, কান্ট এটা
করবেন না, ক্যানট। কন্ট্রোভার্সিয়াল ইস্যু না বলে মেজর ইস্যু। দ্য প্রস অ্যান্ড কনস বলেন, বেনিফিটস অ্যান্ড ড্রব্যাকস এভাবে বলেন। প্রস অ্যান্ড কনসও ইউজ করা যায়, ইউজ করা যাবে না এমন না। আপনি এটাকে আরো বেটার কিভাবে আপলিফট করতে পারেন, যেহেতু আমরা এই চিন্তা করতেছি, এই জন্য আপনাদের এগুলো বলছি। ফার্স্টলি না বলে বলেন দ্য প্রাইমারি রিজন। সেকেন্ডলি না বলে বলেন ল্যাক অফ এডুকেশন ইজ অ্যানাদার রিজন ওয়াই, অ্যানাদার রিজন। সেকেন্ডলি না বলে, হ্যাঁ, আপনি ক্রাক্স অফ দ্য ডিসকাশন না বলে দ্য মেইন কি ইস্যু অফ ইজ স্টাফ না বলে আপনি ইউজ দ্য কারেক্ট ওয়ার্ড থিঙ্ক, যেটাই হোক সেটা আপনি ব্যবহার করে এভাবে ইউজ করবেন না। ইজি এটা মানে অ্যাজ ফর এন এক্সাম্পল, এটা আপনি ফর এক্সাম্পল অর ফর ইনস্ট্যান্স, অ্যাজ ফর এন এক্সাম্পল এভাবে লিখবেন কথায়। এভরি কয়েন হ্যাজ টু সাইডস, দেয়ার আর বোথ ডিসঅ্যাডভান্টেজেস অ্যান্ড অ্যাডভান্টেজেস, এভাবে লিখেন, এটা হচ্ছে এটা বেটার। A double-edged sword, the solution can also cause issues as এভাবে বলতে পারেন। In a nutshell না বলে আপনি in conclusion বলতে পারেন, to recapitulate বলতে পারেন। এটা বলা যাবে না এমন বলছি না, বলছি এটা থেকে এটা বেটার এভাবে ইউজ করাটা একাডেমিক ল্যাঙ্গুয়েজের জন্য। সো ভ্যারাইটি কমপ্লেক্স সেন্টেন্স স্ট্রাকচার ইউজ করবেন, এটা আমরা শিখেছি। কি কি জিনিস একটু দেখে নেই। রিলেটিভ ক্লজ, কন্ডিশনাল ক্লজ, প্রেজেন্ট পারফেক্ট, প্যাসিভ, জিরান্ট, কাউন্টেবল নাউন্স, আর্টিকেল, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এগুলো ঠিক থাকতে হবে। প্রিপোজিশন, পাংচুয়েশন, এই বিষয়গুলো গ্রামাটিক্যাল এরর হয়, এগুলো আমরা করবো না। হ্যাঁ, এটা চেকলিস্টে আমরা দেখে নিব যে আমি টাস্ক রেসপন্সে আমি কি অল পার্টস অ্যান্সার করেছি কিনা, আমার আইডিয়াটা ক্লিয়ারলি ডিরেক্টলি হয়েছে কিনা কোয়েশ্চেনকে, আমি কি কোনো ওভার জেনারেলাইজিং করা থেকে নিজেকে অ্যাভয়েড করেছি কিনা, এটা দেখে নেব। এক্সামিনার, ডাজ দ্য এক্সামিনার নো এক্স্যাক্টলি হোয়াট ইউ থিঙ্ক অ্যান্ড ডু ইউ প্রেজেন্ট দিস পজিশন ক্লিয়ারলি, মানে ইন্ট্রোডাকশনে যা বলেছেন এক্সামিনার তো জানে আপনি কি বলছেন, একই রকম করলেন কিনা, এটাও আপনার টাস্ক রেসপন্স। ডিড ইউ সাপোর্ট ইউর আইডিয়াস উইথ এক্সাম্পলস, এটা। Did you write over 250 words, এটা চেকলিস্ট অবশ্যই ক্লিয়ার করে নেবেন। কোহেরেন্স এন্ড কোহেশনের ক্ষেত্রে ক্যান দি এক্সামিনার ফলো ইউর আইডিয়াস ইজিলি, ডাজ ইট প্রোগ্রেস ক্লিয়ারলি, ডিড ইউ ইউজ এ রেঞ্জ লিঙ্কিং ওয়ার্ডস এন্ড ফ্রেজেস, ডিড ইউ অ্যাভয়েড রিপিটেশন, ডিড ইউ ইউজ রেফারেন্সিং, ডিড ইউ ইউজ সাফিসিয়েন্ট প্যারাগ্রাফ, ডিড ইউ ইউজ প্যারাগ্রাফ টু ডেভেলপ ইচ আইডিয়া, ইজ দেয়ার এ ক্লিয়ার ইন্ট্রোডাক্টরি অ্যান্ড কনক্লুডিং প্যারাগ্রাফ, এটা আপনি মাথায় সেট করে রাখবেন। এগুলো আপনার একবার চোখ বুলিয়ে যখন 5 মিনিট আপনি রিভাইজ করবেন তখন দেখবেন এগুলো আপনার ধরা পড়েছে, এবং এগুলো মাথায় থাকলে আপনার মানে কমপ্লিট একটা এসে লিখতে আপনার অনেক হেল্প হবে। লেক্সিক্যাল রিসোর্সের ক্ষেত্রে আপনি খেয়াল রাখবেন, ডিড ইউ ইউজ আ রেঞ্জ অফ ভোকাবুলারি দ্যাট ইজ অন টপিক, ডিড ইউ ইউজ প্রিসাইজ, ডিড ইউ অ্যাভয়েড মেমোরাইজ ল্যাঙ্গুয়েজ, ডিড ইউ ইউজ কোলোকেশন কারেক্টলি, ডিড ইউ অ্যাপ্রোপ্রিয়েট কোলোকেশন মানে ফ্রেজাল ভার্বের যে কথাগুলো বললাম শেখাবো আমি। এনভায়রনমেন্ট প্রবলেম, গ্লোবাল ইস্যু, এরকম ভাবে বিষয়গুলো বলা। Did you use appropriate uncommon words, detrimental to cultural diversity, measures, এরকম শব্দগুলো ইউজ করা। Did you correct your spelling mistakes, এটা চেক করে নেবেন আর কি, স্পেলিং মিস্টেক হচ্ছে কিনা, এটা কারেক্ট করছেন কিনা, হ্যাঁ কারেক্ট করছে, এখানে এখানে আছে। Okay, so grammatical range, did you use simple complex structures accurately, did you use a range of structures, did you avoid long complicated sentences, জটিল হয়ে যায় এমন কিছু না যেমন বোঝা যায়। Did you punctuate correctly, did you use capital letters to start sentence, এগুলো তো আমরা করে থাকি, এগুলো একটু চেক করবেন, আপনাকে অ্যাওয়ারনেসটা দিচ্ছি যে কি কি দেখতে হয়, বা আমরা যখন স্টুডেন্টদের খাতা চেক করি তখন আমরা কি কি ভুলগুলো দেখি সেগুলো লিস্ট করে এখানে আপনাদের দেওয়া হয়েছে। Did you use commas in your complex sentence where needed, কমা দিয়েছেন কিনা, সাবঅর্ডিনেটিং কনজাংশনের পরে সাবঅর্ডিনেট ক্লজের পরে কমা দিয়েছেন কিনা। Did you use full stop to finish sentences, অনেক সময় ফুল স্টপ বাদ চলে যায়, এই ব্যাপারগুলো খেয়াল করবেন। So essay type, agree, disagree, consistency থাকবে, your opinion must be the same for the intro and the conclusion. Discussion এর ক্ষেত্রে ব্যালেন্স করতে হবে আপনাকে। ওকে, সো এটা কুইক চেক গাইড আপনার, এটা রিভিউ। অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এর ক্ষেত্রে শুধু লিস্ট করবেন না যে এটা মানে অ্যাডভান্টেজ, এটা ডিসঅ্যাডভান্টেজ, ওটা কেন অ্যাডভান্টেজ এটাকে ব্যাখ্যা করতে হবে। ওকে, ডাবল কোয়েশ্চেন, অ্যান্সার দ্য বোথ কোয়েশ্চেনস। প্রবলেম সলিউশনের ক্ষেত্রে আপনি এনশিওর ইওর সলিউশন ইজ ডিরেক্ট অ্যান্টিডট হিসেবে কাজ করতেছে। কমন এরার্স এর ক্ষেত্রে আমরা কন্ট্রাকশনে আবার একটু দেখেন, জাস্ট চোখ বুলিয়ে যান। কিডস এর ক্ষেত্রে আমরা কিডস ইউজ করব না, গাইস কপস ইউজ করব না, ইউজ করব চিলড্রেন, ইউজ করব ইন্ডিভিজুয়ালস, ইউজ করব পুলিশ অফিসার, কপস বলবো না। হ্যাঁ, এটা দেখবেন আপনার মুভিতে কপস বলে, তো আপনারা ওটা মনে করেন যে আমি তো মুভি দেখে ইংলিশ শিখলাম, কপসটা ইউজ করা যায় না, ইউজ করা যাবে না। হ্যাঁ, ডোন্ট ইউজ করা যাবে না। ইডিয়াম যেমন ধরেন বলবেন না এভরি কয়েন হ্যাজ টু সাইডস, আপনি বলেন দেয়ার আর ভ্যালিড আর্গুমেন্টস অন বোথ সাইডস, এভাবে ইউজ করেন। ওকে, তো এই বিষয়টা। গুড এর জায়গায় অ্যাডভান্টেজেস বলেন, বেনিফিশিয়াল বলেন, এক্সাম্পলারি বলেন,
ব্যাডের জায়গায় বলেন ডেট্রিমেন্টাল, অ্যাডভার্স ইনিমিক্যাল, শো এর জায়গায় বলেন ইলুসিডেট, ডেমনস্ট্রেট, ইলাস্ট্রেট। সেখানে এই বিষয়গুলো কি কি আমরা ইউজ করতে পারি, একই ধরনের জেনেরিক ওয়ার্ড বলেছে এরকম আপনি লিস্ট ডাউন করবেন। গ্রামারের ক্ষেত্রে কম্পাউন্ড কমপ্লেক্স, দেখেন কম্পাউন্ড কম্পিউটার্স আর ইউজফুল, দে হেল্প আস ওয়ার্ক। আপনি এটা বললেন না, দুটো সেন্টেন্স আপনি এখানে আলাদা ইউজ করলেন। আমি যদি এটা বলি, while it is often argued that computers have made society more sedentary, their role in enhancing global productivity is undeniable. দেখেন ওই সেন্টেন্সে ওই মিনিংটাই আমি এখানে দিয়েছি। আমার সেন্টেন্সটা দেখেন কত স্ট্যান্ডার্ড হয়ে গেছে। কি কি করেছি আমি, while ইউজ করেছি, প্যাসিভ ইউজ করেছি, অ্যাডভান্স ভোক্যাব ইউজ করেছি, এটা দিয়ে কনস্ট্রাক্টেড করেছি একটা সেন্টেন্সকে। ওকে, ডিড আই রাইট আবারও চেকলিস্ট 250 ওয়ার্ডস। আপনার টার্গেট থাকবে 270 to 90 লিখার। এটা আন্ডারলাইন হলে কখনোই আপনি 6 পাবেন না, আপনি 6 এর নিচে পাবেন যদি আপনি আন্ডারলাইন লিখেন টাস্ক 2 এ। এটা করা যাবে না। যদি আপনার রিপিটেশন হয় ওয়ার্ড তাহলে সেটা কাউন্ট হয় না, সেটাও মাথায় রাখবেন। যদি আপনি কোয়েশ্চেনটাই কপি করেন তাহলে আপনি সেই জায়গায় ওই ওয়ার্ডগুলো কাউন্ট হয় না, ওগুলোকে ভ্যালিড কোনো স্ট্রাকচারে ধরা হয় না, ওগুলো আমলেও নেওয়া হয় না। ইজ মাই হ্যান্ড রাইটিং, আপনার তো হ্যান্ড রাইটিং এর বিষয় নাই, এটা আগের আপনার যে যারা মানে পেপার বেস আছে, আমার কিছু বাইরের স্টুডেন্ট যেমন মালটা একজন আছে, ওদের এখনো পেপার বেস আছে। আমাদের বাংলাদেশে অনেক জায়গায় মানে হয়তো রয়ে গেছে এখনো, আমি জানি না। দীপ্র বলতে পারবে সিলেটে কম্পিউটার বেস পেপার বেস আছে কিনা। দীপ্র আছেন আপনি? হ্যাঁ, আপনাদের কি ওখানে পেপার বেস নাকি কম্পিউটার বেস হয়ে না গেছে? স্যার, সম্পূর্ণ কম্পিউটার বেসড। ভেরি গুড, ওকে। তাহলে আমাদের বাংলাদেশে এখন আর মানে পেপার বেসটা নাই আর কি, কারণ ঢাকাতে উঠে গেছে ও সব জায়গায়, ওখানে কিছু কয়েকদিন আরো এক্সটেন্ডেড ছিল। তো বাইরে কিছু কিছু কান্ট্রিতে এখনো পেপার বেসড এক্সাম রয়ে গেছে আইএলটিএস এ, যেমন মালটাতে আছে পেপার বেসড, দুটোই দিতে পারে, পেপার বেস, কম্পিউটার বেস। ওকে, সো ডু আই হ্যাভ অ্যান ইন্ট্রোডাকশন, টু বডি প্যারাগ্রাফস অ্যান্ড এ কনক্লুশন। এটা এটা চেকলিস্ট। ইন মাই অপিনিয়ন ইজ মাই অপিনিয়ন কনসিস্টেন্ট থ্রু আউট the whole essay. Okay, so this is all. If you have any question, I'm ready to answer those. And thank you very much. I'm concluding our today's session. Have a good day. Enjoy your learning process. Assalamu alaikum wa rahmatullah.